ফ্রিতে এনসিইআরটি রিডিং যদি তোমরা চাও, যেটা অনেকেই পেডে করাচ্ছে, তো আমি তোমাদের ফ্রিতে টোটালি এনসিইআরটি রিডিং পড়াচ্ছি, ঠিক আছে? আমাদের পেড ক্লাসও আছে, বাট এনসিইআরটি রিডিংটা যেটা সেটা তোমাদের ফ্রিতে করানো হচ্ছে। জৈব রসায়নের সেকেন্ড ক্লাস এটা জৈব রসায়নের দ্বিতীয় ক্লাস। এখানে আমরা পড়াবো, আগের দিন তোমাদের অ্যালকেন অবধি পড়িয়েছিলাম, আজকে আমি অ্যালকিন থেকে পড়াবো। প্রথমে একটু বুঝিয়ে নেবো, তারপর এনসিইআরটিটাকে আমি আনবো। যারা পেডে স্টুডেন্ট তারা অলরেডি অ্যালকেন সম্পর্কে বা অ্যালকিন সম্পর্কে বা অ্যালকাইন সম্পর্কে জেনে গেছো, তাদের অলরেডি আমি কিন্তু ফাংশনাল গ্রুপও শুরু করে দিয়েছি, ঠিক আছে? তো এটা তোমাদের ফ্রি ভার্সনের ক্লাস। তোমরা যারা পেডে আছো তারাও ফ্রি ভার্সনের ক্লাসটা দেখবে, তার কারণ তোমাদের এক তো রিভিশন হবে, 2 নম্বর কথা যেটা সেটা হচ্ছে এনসিইআরটিটাকে তোমরা রিড করতে পারবে, ঠিক আছে? দেখো, জৈব রসায়ন, এটাকে জৈব রসায়ন কেন বলা হয়, কোন কোন চ্যাপ্টার তোমরা জৈব রসায়নের বেসিক্যালি পড়বে, সেটা আমি কিন্তু ভিডিও নম্বর 1-এ আলোচনা অলরেডি করেছি। এই হচ্ছে বেসিক্যালি সেই ভিডিওটা যেখানে আমি আলোচনা করেছি কার্বনের বিভিন্ন অ্যালোট্রোপ নিয়ে, অ্যালকেন নিয়ে, এবং এনসিইআরটি লাইন বাই লাইন রিড করানো হয়েছে। এর সাথে সাথে আমি এটাও আলোচনা করেছি জৈব রসায়নের 2025-26-এর যে সিবিএসসি সিলেবাস, যেটা রেল ফলো করে, সেখানকার কোন কোন টপিক বাদ গেছে, বাদ যাওয়া টপিকগুলো কতটা তোমরা পড়বে, আর যে যে টপিক আছে সেগুলো তোমাদের কী কী পড়তে হবে আলোচনা করেছিলাম। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে এই ভিডিও যেটা আগে করিয়েছি জৈব রসায়ন পার্ট 1 তার লিঙ্কও আছে। দেখবে তোমরা যে একটা রেলওয়ে সায়েন্সের একটা প্লেলিস্ট করা আছে, ওর মধ্যে গেলে তোমরা এই সব ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক। আমরা অ্যালকিন থেকে স্টার্ট করব, আগের দিন অ্যালকেন পর্যন্ত হয়েছিল। ওকে, তো দেখো, বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে 3টে টাইপের হয় আমরা বলেছিলাম। সেটা হচ্ছে, একটা হচ্ছে সম্পৃক্ত, যাকে আমরা অ্যালকেন বলি, আর অসম্পৃক্ত যেটা সেটাকে দুটো পার্টে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে সম্পৃক্ত, ওকে, যেটা নিয়ে আমরা অলরেডি আগের দিন আলোচনা করেছি। আর একটা হচ্ছে অসম্পৃক্ত, ঠিক আছে? অসম্পৃক্ত, ওকে। অসম্পৃক্তর মধ্যেই দুটো পড়ে, সেটা হচ্ছে একটা পড়ে আমাদের অ্যালকিন, একটা কি পড়ে আমাদের অ্যালকিন, আর কি পড়ে আমাদের অ্যালকাইন, ঠিক আছে? অ্যালকাইন, ঠিক আছে? অ্যালকাইন। এই যে অ্যালকিন এবং অ্যালকাইন, এরা হচ্ছে বেসিক্যালি হাইড্রোকার্বন গ্রুপ। এরা হচ্ছে বেসিক্যালি কি, হাইড্রোকার্বন গ্রুপ। তোমরা এরপরে দেখবে যে হাইড্রোকার্বন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দেওয়া হয়, তখন বিভিন্ন ফাংশনাল গ্রুপকে অ্যাড করা যায় এই হাইড্রোকার্বনের যে রিঅ্যাক্টিভিটি সেটাকে বাড়ানোর জন্য। হাইড্রোকার্বন কিন্তু নর্মালি রিঅ্যাক্টিভ হয় না। কেন রিঅ্যাক্টিভ হয় না? তার কারণ হচ্ছে হাইড্রোজেনের এখানে 2টো ইলেকট্রন দরকার ছিল, যেটা কার্বন একে প্রোভাইড করিয়ে দিয়েছে, এবং কার্বনের দরকার ছিল টোটাল 4টে আরও ইলেকট্রন, যেটা আরও 2-3টে হাইড্রোজেন এখানে অ্যাড হওয়ার ফলে সেটা তৈরি হয়ে যায়। সব হাইড্রোকার্বনে যে সমান সংখ্যক হাইড্রোজেন অ্যাড হয় তা কিন্তু নয়। আমরা জানি যে কিছু হাইড্রোকার্বনে বেশি হাইড্রোজেন দরকার হয়, কিছু হাইড্রোকার্বনে কম হাইড্রোজেন দরকার হয়। অর্থাৎ কার্বন কীভাবে স্যাটিসফাইড হচ্ছে তার উপর বেস করে হাইড্রোজেন ও অ্যাড করে নিজের সাথে। সেই জন্য কখনো কখনো আমরা দেখি 2টো হাইড্রোজেনেই কাজ মিটে যাচ্ছে, কখনো কখনো আমরা দেখি 4টে হাইড্রোজেনে কাজ মিটে যাচ্ছে, ঠিক আছে? আমি টোটাল হাইড্রোকার্বনের কথা বলছি, সম্পৃক্ত অসম্পৃক্ত মিলিয়ে কথা বলছি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? সো হাইড্রোজেনের 2টো দরকার ছিল, ও কার্বন থেকে পেয়ে যায়, ঠিক আছে? আর কার্বনের যে এক্সট্রা 4টে দরকার ছিল, সেই 4টেও আরও হাইড্রোজেন অ্যাড করে নিজের কাছে নিয়ে আসে। ফলে কার্বনেরও আর কিছু করার দরকার হয় না, হাইড্রোজেনেরও আর কিছু করার দরকার হয় না। ফলে বেসিক্যালি হাইড্রোকার্বন কিন্তু নট রিঅ্যাক্টিভ হয়, বিক্রিয়াশীল হয় না। কি হয় না? বিক্রিয়াশীল হয় না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলে দিলাম, বিক্রিয়াশীল হয় না, ঠিক আছে? বিক্রিয়াশীল হয় না। তো আমরা যখন ফাংশনাল গ্রুপ, তাহলে কি, হাইড্রোজেন একটাকে যেই তুমি বের করে দেবে, তখন কার্বন আবার খুঁজে বেরবে হাইড্রোজেন কোথায় আছে। তার কারণ কার্বনের তো হাইড্রোজেন দরকার, ওর তো 4টে দরকার, আগের দিন করিয়েছি সব। ফলে ফাংশনাল গ্রুপকে তুমি অ্যাড করো, ফাংশনাল গ্রুপ ওর স্যাটিসফ্যাকশনও করায়, আবার রিঅ্যাক্টিভিটিও বাড়িয়ে দেয়, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো চলো আমরা আজকে অ্যালকিন নিয়ে কথা বলবো। বেসিক আইডিয়াটা দিই এখানে অ্যালকিনের, এইটুকু ছোটো পেজে অ্যালকিন হবে না। তো অ্যালকিন হচ্ছে, আমরা জানি কার্বনের মধ্যে যখন ডবল বন্ড তৈরি হয় তখন তাকে আমরা অ্যালকিন বলি। আর অ্যালকাইন কাকে বলি? যখন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড তৈরি হয় তখন আমরা অ্যালকাইন বলি। আর আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে অ্যালকেন। সেটা কি? সেটা হচ্ছে সম্পৃক্ত। কেন? কারণ এর মধ্যে কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আমরা দেখতে পাই। ইভেন এখানে কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আমরা দেখতে পাই, তার সাথে কার্বন হাইড্রোজেনের মধ্যেও কিন্তু আমরা সিঙ্গেল বন্ড দেখতে পাই। যেমন আমরা যদি বলি মিথেন, যেটা কিনা CH4, সেখানে তুমি দেখতে পাবে একটা কার্বন আছে এবং তার সঙ্গে কিন্তু তুমি দেখতে পাবে 4টে হাইড্রোজেন এখানে অ্যাড হয়ে আছে।
কি দেখতে পাবে, 4টে হাইড্রোজেন এখানে অ্যাড হয়ে আছে, ঠিক আছে। সো মিথেনের মধ্যে তুমি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড না দেখতে পেলেও কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড দেখতে পাবে। মিথেনকে কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইনে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ দেখতে পাচ্ছ মিথেনে কিন্তু একটা কার্বন রয়েছে। এখানে অ্যালকিনে মাস্ট কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড থাকতেই হয়। একটা কার্বন কি করে কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড তৈরি করবে? যেহেতু তৈরি করে না, ফলে আমরা দেখতে পাই যে এখানে কিন্তু মিথেন থাকে না। কি থাকে না? মিথেন থাকে না, মানে এখানে মিথিন বলে কিছু থাকে না। সিমিলারলি এখানে কিন্তু অ্যালকাইনেও কিন্তু মিথাইন বলে তুমি কিছু পাবে না। যেহেতু একটা কার্বনের কোনো ব্যাপার এখানে নেই, সেহেতু তুমি এখানে মিথেনের কোনো জিনিস এখানে তুমি কিন্তু পাবে না। বোঝা যাচ্ছে কি বললাম? ক্লিয়ার? এটা ইন্ট্রোডাক্টরি পার্ট হলো। এবার চলো আমরা অ্যালকিন আলোচনা করব। দেখো, অ্যালকিন যদি আমরা লিখি, অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিন, আমরা অ্যালকিনকে আর অ্যালকাইনকে এখানে কম্পারেটিভ স্টাডি করব, ঠিক আছে। প্রথমে অ্যালকিন দেখি কতটা ধরে, তারপর বেশ করে দিকে অ্যালকাইন লিখব। দেখো, অ্যালকিন আমরা দেখতে পেলাম যে মিথ দিয়ে কোনো কিছু আসবে না, মিথ দিয়ে কোনো কিছু আমাদের আসবে না, ঠিক আছে। তাহলে কী দিয়ে আসবে? ইথ দিয়ে আসবে। স্টার্টিংয়ে কী আছে? ইথ, ঠিক আছে। এবং এর সঙ্গে আমরা কি করি? ইন যোগ করি। এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় ইথিন। এটা কি হয়ে যায়? ইথিন। এখন তুমি বলবে স্যার আপনি এই ইনটা কোথা থেকে পেলেন? দেখো, অ্যালকিন এর যে ইংলিশ হয় সেটা হচ্ছে অ্যালকিন, ঠিক আছে, KENE। এই যে ENE, এটা তুমি এর মধ্যে যা যা যৌগ পাবে সব কটাতে পাবো। যেমন ইথিনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এর নাম কি? ETHENE, ইথিনকে তুমি পাবে, ঠিক আছে। এটা NCERT-তে আছে, সো অসুবিধার কিছু নেই। NCERT রিড করলে তোমরা বুঝতে পারবে একবার, তবু আমি একবার ভালো করে বলে দিই। দেখো, ইথিনের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে এর যে অ্যাকচুয়াল মলিকিউলার ফর্মুলা হয় সেটা আলাদা, এর যে কম্প্রেসড ফর্মুলা হয় সেটা হচ্ছে তোমাদের CnH2n+2, না, CnH2n+2 হচ্ছে অ্যালকেনের ফর্মুলা। এর ফর্মুলা হচ্ছে CnH2n। ভেরি সিম্পল, যতগুলো কার্বন থাকবে এটা ডবল এখানে করে দাও, হাইড্রোজেন পেয়ে যাবে। যেমন ইথ, ইথ বলতে আমরা কি বুঝি? দুটো কার্বন এখানে থাকবে। ইথের মানে দুটো কার্বন, তার মানে এখানে কার্বন যদি 2 হয়, হাইড্রোজেন এখানে কটা হয়ে যাবে? 4টে। কার্বন যদি 2 হয়, হাইড্রোজেন কটা হয়ে যাবে? এখানে 4টে, ঠিক আছে। নেক্সট আমরা যদি প্রোপেনকে আলোচনা করি, অ্যাকচুয়ালি প্রোপিন নট প্রোপেন, কারণ পেনের ব্যাপার হয়ে গেছে, এবার ইন বা পিনের ব্যাপার রয়েছে। তো প্রোপিন, এই যে প্রপ, প্রপ বলতে আমরা কি বুঝি? 3টে কার্বন, ঠিক আছে। প্রপ বলতে আমরা কি বুঝি? 3টে কার্বন। তার মানে এখানে বেসিক্যালি কী হবে? এই যে ফর্মুলাটা আমরা যদি লিখি তাহলে কী লিখবো? C3 আর এর ডবল হবে, অর্থাৎ H6 হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি বিউটিনের কথা বলি, ঠিক আছে, আমরা যদি বিউটিনের কথা বলি, আমরা দেখব বিউট মানে 4টে, সেখানে আমরা কি দেখব? C4 আর এখানে কি হয়ে যাবে? H8 হয়ে যাবে, ঠিক আছে। C4H8 হয়ে যাবে, বোঝাতে পারলাম? আচ্ছা, এইটা গেল আমাদের অ্যালকিন। এবার অ্যালকেনে এসো, সরি অ্যালকাইনে এসো, কারণ আমরা তো করিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা, একটু তোমাদের অন্য কালার নিয়ে নিই, চলো। অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইন, অ্যালকাইন, ওকে। অ্যালকাইনে কি করব আমরা? দেখো, এর যে ইংলিশ হয় সেটা হচ্ছে ALKYNE, তার মানে এর মধ্যে যা যা থাকবে সেখানে আমি YNE কথাটা কিন্তু পাবো। কি পাবো? আমি YNE কথাটা পাবো। 3টে দাগ কেন দিলাম? কারণ এর মধ্যে ট্রিপল বন্ড তৈরি হয়, তাই, ঠিক আছে। সেই জন্য আমি 3টে দাগ দিচ্ছি। যেমন আমরা প্রথম যে অ্যালকাইন পাবো সেটা আমরা পাবো হচ্ছে ইথাইন। কি পাবো আমরা? ইথাইন। দেখো, ইন পাচ্ছি, এই যে ইংলিশ হয় সেটা হচ্ছে ইথাইন, YNE, ঠিক আছে, YNE। দেখো, ইথাইন পাচ্ছি, THYNE, নট THYNE, ঠিক আছে, ইথাইন। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এর যে মলিকিউলার ফর্মুলা হয় সেটা তো আলাদা, এর যে কম্প্রেসড ফর্মুলা হয়, এর যেমন আমরা লিখেছি CnH2n, এর কি হয় জানো? এর হয় তোমাদের CnH2n-2। কি হয়? CnH2n-2। বোঝা যাচ্ছে? তাহলে CnH2n-2 যদি এখানে হয়, তাহলে এর ক্ষেত্রে আমি কি লিখব? দেখো, ইথ মানে তো দুটো, আমরা সবাই জানি যে ইথ মানে হচ্ছে দুটো, তাহলে এখানে CN মানে হচ্ছে কার্বন দুটো, তাহলে হাইড্রোজেন কী হবে? 2 দুগুণে 4 - 2 মানে 2। তাহলে এখানে ফর্মুলা কী হবে? ইথাইনের C2H2, ঠিক আছে। নেক্সট আমরা যদি প্রোপাইন বলি, কারণ নেক্সট আমাদের প্রোপাইনই আসবে, ইথাইনের পর প্রপ দিয়ে স্টার্ট হয়, তো প্রপ মানে কি? আমি একটু আগে বলেছি তোমাদের 3টে, তাহলে এখানে কি হবে? C3H, 3 দুগুণে 6 - 2 মানে 4, ঠিক আছে। আচ্ছা, এরপর বিউটাইন কি হবে? বিউটাইন, বিউট মানে আমরা জানি 4টে, সো কী হবে? এখানে
C4 আর H 4 দুগুণে 8 মাইনাস 2 মানে 6, সো C4H6 হয়ে যাবে। বোঝাতে পারলাম? এই হচ্ছে তোমাদের অ্যালকাইনের কম্প্রেসড ফর্মুলার উপর বেস করে এক্সাম্পল এলো। এবার আমি যদি বলি যে এর মলিকিউলার ফর্মুলা কি, ঠিক আছে, তার জন্য তোমাদের এদের মলিকিউল এঁকে দেখতে হবে, নইলে তুমি বুঝতে পারবে না। তো আমি এখানে তোমাদের ইথিনের মলিকিউল এইখানে এঁকে দেখাচ্ছি, এই পার্টটাতে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে, ইথিনের মলিকিউল। তো যদি আমি ইথিনের মলিকিউল এখানে আঁকি, ধরবে একটা পেজে, করলে তোমরা না কী হয়, পাশাপাশি লিখলে কি হয়, স্টাডিটা বেটার হয়, বুঝতে পারো যে কোনটা কীভাবে আসছে। দেখো আমি তোমাদের করিয়ে দিচ্ছি এখানে, ডোন্ট ওরি। ওকে, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কটা কার্বন আছে, দুটো কার্বন আছে, ঠিক আছে। সো আমি কি বলেছি, অ্যালকিন মানে কি, ডবল বন্ড, এ দেখো দাগও দিয়েছিলাম দুটো, ঠিক আছে। তো আমরা কী করবো, কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড দেবো। কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড দিচ্ছি, তাহলে দেখো এই কার্বনের দুটো লাঠি ইউজ হয়ে যাচ্ছে। কার্বনের কটা লাঠি থাকে, টোটাল 4টে লাঠি থাকে। তাহলে এই কার্বন কিন্তু দুটো হাইড্রোজেনকে এখানে অ্যাড করতে পারবে, কারণ আরও দুটো লাঠি বেঁচে আছে। সিমিলার এই কার্বনও কিন্তু দেখো দুটো লাঠি ইউজ করে ফেলছে, তাহলে এই কার্বনও কিন্তু দুটো হাইড্রোজেনকে কিন্তু এখানে অ্যাড করতে পারবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এই কার্বন দুটো অ্যাড করলো, এই কার্বন দুটো অ্যাড করলো, তো দেখো দুটো সি এবং দুটো এইচ হয়ে গেছে। এবার এখান থেকেই আমরা এর মলিকিউলার ফর্মুলা বার করতে পারি। এখান থেকে মলিকিউলার ফর্মুলা কী হয় জানো, CH2, এই যে এইটাকে দেখো ভেঙে এইভাবে লেখা হয়েছে। দেখো এই সি আর এই সি মানে C2, এই H2 আর এই H2 মানে H4। এটাকে ভেঙে কীভাবে লেখা হয়, এই কারণে ভেঙে লেখা, কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে এই জায়গায় দেখো একটা ঝাঁপ তৈরি হয়েছে, আর এদিকে দেখো একটা ঝাঁপ তৈরি হয়েছে অ্যাটমের, ঠিক আছে। এবার এই দুটো অ্যাটমকে আলাদা করে CH2 এইভাবে লেখা হয়, ব্যাস আর কিচ্ছু না, ঠিক আছে। চলো আমরা একটু বিউটিনেটটা করে নিই। বিউটিনের দেখো 4টে আছে, তো 4টেকে কী করে লিখবো, এটা লিখতে হয় তোমাদের প্রথমে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দিয়ে দিতে হয়, তারপর লাস্ট যেটা থাকে তাকে ডবল বন্ড করে দিতে হয়, ঠিক আছে। লুইস ডট স্ট্রাকচারে তোমরা এটা দেখতে পাবে, বাট আমরা এখানে লুইস ডট স্ট্রাকচার করছি না, নর্মাল করছি, ঠিক আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ কার্বন 4টে কেন আঁকলাম, কারণ 4টে কার্বন আছে, তাই বিউট মানেই 4টে, 1 2 3 4। এবার আমরা কি করব, দেখো এই যে কার্বন এ অলরেডি দুটো ইউজ করে ফেলেছে, তাহলে এর কটা আছে, আর দুটো আছে, তো হাইড্রোজেন একে দুটো দিয়ে দাও। এ দেখো অলরেডি 3টে ইউজ করে ফেলেছে, দেখো এদিকে একটা এদিকে দুটো। যখন কোনো কার্বনকে দেখবে তার চারপাশে তাকাবে, তো চারপাশে যতগুলো আছে সেটা ওর, ঠিক আছে। আবার এই কার্বনের চারপাশে তাকাও, কতগুলো আছে, 3টে আছে, তো 3টে ওর। এই কার্বনের যে দুটো সেটা এই কার্বনের জন্যও কিন্তু থাকবে, ঠিক আছে, কারণ এটা শেয়ারিং করছে ওরা। জানো তোমরা এখানে সমযোজী বন্ধন তৈরি হচ্ছে, আগের দিন পড়িয়েছি। তো এই কার্বন কি করবে, একটাই নিতে পারবে, কারণ দেখো 3টে অলরেডি আছে, সে একটাই নিতে পারবে। এই কার্বন দেখো দুটো আছে, তো অলরেডি দুটো লাঠি ও ইউজ করে ফেলেছে, তো আর দুটো লাঠি আছে, ইউজ করতে পারবে। এই কার্বন দেখো অলরেডি একটা ইউজ করে ফেলেছে, তো আর ওর কটা আছে, 3টে আছে, সো 3টেকে ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিউটিনের কী হলো, এখানে গঠন হলো। এবং বিউটিনের যখন গঠন হলো, তখন বিউটিনকে আমরা যদি মলিকিউলার ফরম্যাটে লিখি, মলিকিউলার ফরম্যাটে মানে আণবিক ফরম্যাটে লিখি, তাহলে আমরা কী লিখবো, এই পার্টটাকেই ভেঙে লিখতে হবে। দেখো এখানে কটা, দেখো এই জায়গাটা ঝাঁপ তৈরি হচ্ছে, খেয়াল করো, এই হচ্ছে সেই ঝাঁপ। ওকে, এখানে আমরা কী করবো, CH কী দেবো আমরা, 3 দেবো, কারণ দেখো এখানে ঝাঁপ তৈরি হয়েছে, কি দেখতে পাচ্ছ। তারপর কী হয়, তারপর এই একটা ঝাঁপ তৈরি হচ্ছে, সেটাকে আমরা কী দেবো, CH2 দেবো। আচ্ছা, এটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি, নাহলে এখানে লিখতে পারবো না। আর এখানে দেখো তোমাদের জাস্ট একটা CH তৈরি হয়েছে, তো CH, আর এই জায়গায় কী হয়েছে দেখো, CH2 তৈরি হয়েছে, তো CH2। রেল কিন্তু এই মলিকিউলার ফর্মুলা দিয়েও কিন্তু প্রশ্ন দিচ্ছে। দেখো কতগুলো কার্বন আছে, যোগ করো, 4টে কার্বনই তুমি পাবে। কতগুলো হাইড্রোজেন আছে, যোগ করো, 3 আর 4 7 আর 1 8। তো টোটাল দেখো এইভাবে আমরা এই ফর্মুলাটাকে কিন্তু ভেঙে লিখতে পারি। এটা হচ্ছে বিউটিনের ফর্মুলা। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? সেম আকারে আমরা এপাশেও একটা তৈরি করতে চেষ্টা করব, যদি এখানে ধরে তো করে দিচ্ছি, দেখো এখানে, ঠিক আছে। দেখো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে ইথাইন আছে, ঠিক আছে, এই যে ইথাইন, আমাদের ইথাইন বাবু রয়েছেন এখানে। ইথাইন বাবুর ফর্মুলা আঁকার জন্য আমি কী করছি, এই জায়গাটাকে একটু ছোটো করে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো। ক্লিয়ারলি দেখো এইটা ছিল ইথাইনের ফর্মুলা, ঠিক আছে। ইথাইনের জন্য আমরা কী জানি, কার্বন কার্বনের মধ্যে কী হয়, ট্রিপল বন্ড তৈরি হয়। তো কার্বন কার্বনের মধ্যে দেখো ট্রিপল বন্ড তৈরি হলো, ঠিক আছে। এবং দেখো এই কার্বন দেখো 3টে অলরেডি ইউজ করে ফেলেছে, তো এই কার্বনের জন্য আর কটা হাইড্রোজেন থাকলো, একটা হাইড্রোজেন থাকলো। এই কার্বন দেখো এই পাশের এই আমার ডান দিকের কার্বন দেখো 3টে ইউজ করে ফেলেছে, এর জন্য কী থাকলো, আরও একটাই পড়ে থাকলো। তাহলে এখান থেকে আমরা কী বার করতে পারছি, যে CH এই যে CH বললাম, এটাই দেখো এইটাকে, এই ফর্মুলাটাকেই একটু ভেঙে লেখা হয়েছে, জাস্ট C2H2টাকেই CH দেখো দুটো C দুটো H, তো C2H2 হচ্ছে, এটাকেই ভেঙে লিখলে এটা হয়। এটা কিন্তু এর মলিকিউলার ফর্মুলা, কোনটা, CH, ঠিক আছে। সিমিলারলি আমরা নিচে বিউটাইনটাকে করে নেবো। বিউটাইন দেখো 4টে আছে, তো 1 2 3 4 5। প্রথমে সিঙ্গেল বন্ড দেবো,
তারপর লাস্টেরটাকে আমরা ট্রিপল বন্ড করে দেবো, লাস্টেরটাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এই কার্বন অলরেডি 3টে ইউজ করে ফেলেছে, কার্বনের তো 4টে লাঠি থাকে, 3টে ইউজ করেছে, একটাই হাইড্রোজেন পাবে। এই কার্বন দেখো অলরেডি 4টে ইউজ করে ফেলেছে, দেখো এই কার্বনের এপাশে 3টে, এপাশে একটা, সো টোটাল 4টে ইউজ হয়ে গেছে। সো এর ক্ষেত্রে এর খেল খতম, কোনো হাইড্রোজেন অ্যাড হবে না। এই কার্বন দেখো অলরেডি 2টো ইউজ করে ফেলেছে, সো আমরা এখানে কী করবো, 2টো হাইড্রোজেন এখানে অ্যাড করব। ওকে, এই কার্বন দেখো অলরেডি একটা ইউজ করেছে, সো আমাদের এখানে 3টে হাইড্রোজেন এখনও অ্যাড হওয়ার জন্য জায়গা আছে। ঠিক আছে, সো এর যে মলিকুলার ফর্মুলা হবে সেটা কী হবে দেখে নাও। এর মলিকুলার ফর্মুলা কী হবে, দেখো এখানে কটা কার্বন অ্যাড হয়েছে, মানে কটা হাইড্রোজেন অ্যাড হয়েছে, 3টে, তো CH3। ঠিক আছে, এখানে দেখো 2টো হাইড্রোজেন অ্যাড হয়েছে, তো CH2। এখানে দেখো কোনো হাইড্রোজেন অ্যাড হয়নি, তো C। এখানে দেখো একটা হাইড্রোজেন অ্যাড হয়েছে, তো CH। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে তোমাদের ওভারঅল ফর্মুলা। তুমি কি বিউটানের ওই ফর্মুলাটা দেখতে পাচ্ছ না? এবার আশা করি দেখতে পাচ্ছ, আগেও হয়তো দেখতে পাচ্ছিলে, বাট আমি একটু সরি দিয়ে লিখলাম। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে C কটা ছিল, 4টে, দেখো 1টা 2টো 3টে 4টে। H কটা ছিল, দেখো 6টা, 3 আর 2 5 আর 1 দেখো 6। তো এই যে ফর্মুলাটা আমরা নতুন লিখলাম, এই ফর্মুলাটা হচ্ছে কার ফর্মুলা, বিউটাইনের মলিকিউলার ফর্মুলা। ঠিক আছে, আণবিক ফর্মুলা। তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটা ক্লাস্টার তৈরি হয়েছে বা ঝাঁপ তৈরি হয়েছে, এই দেখো সেইটা এইটা। এখানে একটা ঝাঁপ তৈরি হয়েছে, এই দেখো। ঠিক আছে, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে একটা, এটা তো সিঙ্গলি বসে আছে, আর এই একটা ঝাঁপ তৈরি হয়েছে, সেটা হচ্ছে এইটা। অনেক সময় কী হয়, এই যে ট্রিপল বন্ডটা এই জায়গায় দেখিয়ে দেওয়া হয়, ট্রিপল বন্ড দেখালেও চলে, না দেখালেও চলে, কোনো যায় আসে না। তা আমরা এখানে কী আলোচনা করলাম, অ্যালকিন আর অ্যালকাইনের যে মলিকিউলার ফর্মুলা আর অ্যালকিন আর অ্যালকাইনের যে অ্যাকচুয়াল কমপ্লেক্স ফর্মুলা, সেটা আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এবার এনসিইআরটিতে কী বলা আছে চলো একটু দেখে নিই। দেখো এত বিশাল সংখ্যক কার্বন কেন দেখা যায়, কার্বন যৌগ কেন দেখা যায়, তা নিয়ে এনসিইআরটি 2টো কারণ উল্লেখ করেছে। আমি তোমাদের এই কারণটা আগের দিন বলেছিলাম, বাট এই প্যারাগ্রাফটা পড়ানো হয়নি। সো আমি তোমাদের এই প্যারাগ্রাফটা একবার পড়িয়ে দিচ্ছি, যেহেতু বলেছি যে এনসিইআরটি ধরে পড়াচ্ছি। সেটা হচ্ছে যে কার্বন পরমাণুর অন্য কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে যুক্ত হতে পারে। আমি তোমাদের বলেছিলাম যে কার্বন পরমাণু অলওয়েজ অন্য কার্বন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। ইভেন একটু আগেও তোমরা দেখলে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড তৈরি হয়, কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড তৈরি হয়, এবং কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড তৈরি হয়। আমি এটাও বলেছিলাম যে কার্বন কার্বনের মধ্যে চতুর্যোজী বন্ধন, ঠিক আছে, চতুর্যোজী বন্ধন পাওয়া যায় না। কার্বন চতুর্যোজী যৌগ, কিন্তু কার্বন কার্বনের মধ্যে কোয়াড্রাইপল যে বন্ধন সেটা দেখা যায় না। কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ধন অবধি আমরা পাই। বোঝা যাচ্ছে কি বললাম? আচ্ছা, এছাড়াও আমরা জানি যে অ্যারোমেটিক বন্ড বলে একটা বন্ড হয়, যেটা তোমাদের সিলেবাসের বাইরে বলে আমি আগের দিনও বলেছিলাম যে করাইনি। ওই জন্য বলবো যে পার্ট 1 দেখে তবে এই ভিডিওটাকে দেখো, নইলে মুশকিলে পড়বে। পার্ট 1-এর লিঙ্ক আমি অ্যাডমিনকে বলবো আলাদা করে আমাদের এই যে আছে সেটা যেন দিয়ে দিতে। ঠিক আছে, এবার কি বলছে, কার্বন যে নিজের সঙ্গে বন্ধন তৈরি করে এটাকে বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম। আর এই ধর্মটা কিন্তু কার্বন ছাড়া অন্য কোথাও দেখা যায় না। ঠিক আছে, এবং কার্বন মনে রাখবে, কার্বন সরল শৃঙ্খল তৈরি করতে পারে, কার্বন বৃহৎ সরল শৃঙ্খল থাকতে পারে, কার্বনের কিন্তু এমনকি বলয়ের আকারেও থাকতে পারে। একটু পরেই আমরা বলয়টা পড়বো, ঠিক আছে, এখনও পড়িনি, পড়বো। নেক্সট বলছি, এছাড়াও কার্বন পরমাণুগুলি পেডে পড়ানো হয়ে গেছে, ফ্রি এর কথা বলছি। এছাড়াও কার্বন পরমাণুগুলি নিজের মধ্যে একবন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে। এটাকে আমরা বলি অ্যালকেন, কেন বলে লিখছি। এটাকে আমরা বলি অ্যালকিন, কিন বলে লিখছি। এটাকে আমরা বলি অ্যালকাইন, তো কাইন বলে লিখছি আমি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? অ্যালটা তো কমন, ঠিক আছে, অ্যালটা তো কমন, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। ঠিক আছে, এটাকে আমরা অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকাইন বলে থাকি। ঠিক আছে, নেক্সট কি বলছে, কার্বনের যে সকল যৌগ কার্বন পরমাণুর মধ্যে কেবলমাত্র একবন্ধনে যুক্ত থাকে তাদেরকে সম্পৃক্ত যৌগ বলে। আমি তোমাদের বলেছি যে অ্যালকেন এরা হচ্ছে সম্পৃক্ত যৌগ, কারণ এদের মধ্যে একবন্ধন থাকে, এই যে একবন্ধন থাকে। নেক্সট, কার্বনের যে সকল যৌগ দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তৈরি করে তাদেরকে আমরা অসম্পৃক্ত যৌগ বলি। এই যে এখানে দুটো অসম্পৃক্ত যৌগের বন্ধন তোমাদের দেখিয়েছি, ইভেন একেও দেখিয়েছি, ঠিক আছে, আগের দিন। এগুলো পড়া হয়ে গেছে, কিন্তু তোমাদের কাছে কমন লাগতে পারে। নেক্সট বলছি যে ক্যাটিনেশন ধর্ম আছে না, এই ধর্মের ব্যাপকতার জন্যেই কার্বন কিন্তু এত যৌগ তৈরি করে, এবং কার্বন ছাড়া অন্য কোনো মৌলের মধ্যে এই জিনিসটা দেখা যায় না। এর মেন রিজনই হচ্ছে কার্বনের চতুর্যোজী ব্যাপার। কার্বনের চতুর্যোজ্যতা, কার্বন 4টে নিতে চায়, ফলে এত বেশি পরিমাণও নিতে চায় যে ওর নিজের ফ্যামিলির মধ্যেই সেই ব্যাপারটা আছে, যে ও নিতে চাইছে মানে ওর ফ্যামিলির বাকিরাও নিতে চাইছে। সো আমার ফ্যামিলির মধ্যে যদি আমি কিছু নিতে চাই আর অন্য একটা মেম্বারও যদি কিছু নিতে চায়, তাহলে কী হবে ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে আমি আমারগুলো ওকে দেবো আর ওরগুলো আমি নেবো, ফলে কী হবে, একে অপরের মধ্যে একটা বন্ধন তৈরি হবে। ঠিক আছে,
এবং এই কার্বনের মধ্যে এই জিনিসটা দেখা যায় বলেই ক্যাটিনেশন ধর্ম কিন্তু অন্য কোথাও দেখা যায় না। হাইড্রোজেনের সঙ্গে সিলিকন যুক্ত হতে পারে, তবে সেটাও লিমিটেড। হাইড্রোজেনের সঙ্গে সিলিকন মাত্র 7টা থেকে 8টা যুক্ত হতে পারে, কিন্তু তোমরা একটু আগেই দেখবে যে কতগুলো হাইড্রোজেন যুক্ত হচ্ছে কার্বনের সঙ্গে। একটু আগেই তোমরা কি দেখলে যে বিউটাইনে যে 8খানা, মানে বিউটেনে তোমরা কি দেখলে 8খানা যুক্ত হচ্ছে, কটা যুক্ত হচ্ছে, 8খানা যুক্ত হচ্ছে কার্বনের সাথে, ঠিক আছে। এবং এই সংখ্যাটা যত বাড়বে, মানে তুমি যদি ধরো তুমি কার্বন নিলে 10টা, তুমি ধরো সাপোজ কার্বন কটা নিলে 10টা, আমি এই যে কার্বন 10টা নিলে, তাহলে হাইড্রোজেন, যদি আমি অ্যালকিনের কথা বলি, আমি কিসের কথা বলছি, আমি বলছি অ্যালকিন। অ্যালকিনের কথা যদি বলি, অ্যালকিনের ফর্মুলা কি CnH2n, তাই না? অ্যালকিনের ফর্মুলা ClH2n। তাহলে তুমি বলো তো কার্বন যদি 10টা না, এখানে হাইড্রোজেন কটা হয়ে যাবে, 20টা হয়ে যাবে। তাহলে দেখো আনলিমিটেড। কার্বন যদি 11টা না, হাইড্রোজেন কটা হয়ে যাবে, 22টা হয়ে যাবে। অর্থাৎ এর রেসপেক্টে এর সংখ্যা দেখো দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে চাইছি কি, এমন যৌগ পাওয়া যায় যেখানে কার্বনে আমরা 20, 25টা, 30টা করেও কি দেখতে পাই, হাইড্রোজেন যুক্ত হচ্ছে দেখতে পাই। যেখানে সিলিকনের ক্ষেত্রে আমরা অনলি কি দেখি, মাত্র 7টা থেকে 8টায় গিয়ে থেমে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু দেখা যায় না, ওকে। আশা করি বোঝাতে পারছি। আর মনে রাখবে, কার্বন হাইড্রোজেনের মধ্যে অলওয়েজ কিন্তু সিঙ্গেল বন্ড তৈরি হয়। কার্বন হাইড্রোজেনে কোনোদিন ডবল বন্ড, ট্রিপল বন্ড দেখতে পাবে না। এর কারণ হচ্ছে হাইড্রোজেন একটাই দিতে পারে, ফলে কার্বনও তাকে একটা দেবে। দেওয়া নেওয়ার এই রুলস হচ্ছে, তুমি যদি আমাকে 1 টাকা দাও, আমি তোমাকে 1 টাকাই দেবো। তুমি আমাকে 10 টাকা দিলে আমি তোমাকে 10 টাকাই দেবো। এখানে টাকা মানে হচ্ছে ইলেকট্রন। বোঝাতে পারলাম? চলো নেক্সট পরেরটাতে। নেক্সট ব্যাপারটা দেখো, আমি একটু আগে তোমাদের বলেছি যে কার্বনের যোজ্যতা হচ্ছে 4, তাই এই জন্য এটি অন্য 4টি কার্বন পরমাণুর সাথে বা 4টি একযোজী পরমাণুর সাথে বন্ধন তৈরি করতে পারে, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে আশা করি। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, ক্লোরিন এমনকি অন্যান্য বহু মৌলের সঙ্গে কার্বন কিন্তু তার বন্ধন তৈরি করে। এটা তোমরা ফাংশনাল গ্রুপে পড়বে। অলরেডি আমরা হাইড্রোজেনকে পড়ছি। অক্সিজেন, নাইট্রোজেন, সালফারটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, ক্লোরিনটা আছে, ঠিক আছে। অক্সিজেন, নাইট্রোজেনও নেই, এই দুটো নেই। নাইট্রোজেন আর সালফার তোমাদের সিলেবাসের বহির্ভূত, ঠিক আছে। এটাকে আমি স্টার মেরে রাখছি, ক্রস মানে তোমরা হয়তো ভাববে যেখানে অ্যান্সার দিয়ে ভুল লেখা আছে বা অন্য কিছু বলতে চেয়েছি, তা নয়। নাইট্রোজেন এবং সালফার তোমাদের সিলেবাসের মধ্যে নেই। অক্সিজেন এবং ক্লোরিন আর হাইড্রোজেন তো আমরা পড়ছি। এগুলো কিন্তু আমরা দেখতে পাবো যে একটু পরেই ফাংশনাল গ্রুপ পড়াবো যখন, দেখবে সেখানে অ্যাড হচ্ছে। নেক্সট কি বলতে চাইছে, অন্য বহু মৌলের সাথে কার্বন কিন্তু করতে পারে। ইয়েস, যেমন ক্লোরিন বলেছে, ক্লোরিন ছাড়াও ব্রোমিন, আয়োডিনের সাথেও কিন্তু কার্বন অ্যাড করতে পারে, ঠিক আছে। ওদেরকেও কিন্তু অ্যাড করে নিতে পারে। এই যে কার্বন দেখো সবার সঙ্গে একটা সম্পর্ক রেখে চলছে। দেখো সমাজে যে সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলে, সেই কিন্তু লাস্টে সারভাইভ করে যায়, অর্থাৎ সেই কিন্তু লাস্টে জিতে যায়। তো এখানেই ব্যাপারটা অনেকটা সেরকম হচ্ছে। ওই জন্য কার্বন কিন্তু ব্যাপকভাবে আমরা দেখতে পাই কার্বন যৌগকে। নেক্সট কী বলছে দেখো, এছাড়াও অন্য প্রায় সকল মৌলের সঙ্গে কার্বন যে বন্ধন তৈরি করে সেগুলো অত্যন্ত শক্তিশালী হয়, এবং এই যৌগগুলি ব্যতিক্রমীভাবে নিষ্ক্রিয় হয়। তোমাদের একটু আগে বললাম যে কার্বন যৌগগুলো কিন্তু নিষ্ক্রিয় হয়, কিন্তু কার্বন যৌগীয় নিষ্ক্রিয়তা থেকে ওকে সক্রিয় করতে আমরা ফাংশনাল গ্রুপকে ইন্ট্রোডিউস করি। ফাংশনাল গ্রুপ কাকে বলা হয় তোমরা একটু পরে পড়বে যে ফাংশনাল গ্রুপ কাকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট কী বলেছে দেখো, যে সকল কারণে কার্বন শক্তিশালী বন্ধন তৈরি করে তাদের মধ্যে একটি হলো কার্বনের ক্ষুদ্র আকার। আমি তো আগের দিন বলেছিলাম যে কার্বন তার চারপাশে যে ইলেকট্রনগুলোকে ধরে রাখে, এই ইলেকট্রনগুলো সহজে বেরোতে পারে না। কেন? কারণ কার্বনের আকার ক্ষুদ্র, ফলে এত বেশি এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে, যে কারণে প্রোটনগুলো এই ইলেকট্রনগুলোকে খুব জোরালো আকর্ষণ দিয়ে ধরে রাখে। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। এই কারণেই কার্বনের নিউক্লিয়াসটি ভাগীদার ইলেকট্রন জোড়াকে দৃঢ়ভাবে আঁকড়ে রাখতে পারে। যেহেতু এর আকার কম, ফলে যা ইলেকট্রন আসে তাও এই নিউক্লিয়াস কী করতে পারে, চেপে ধরে রাখে, ঠিক আছে। বৃহৎ পরমাণুযুক্ত মৌলগুলি যে সকল বন্ধন তৈরি করে সেগুলো অপেক্ষাকৃত দুর্বল হয়, ঠিক আছে। এইটাই হচ্ছে মেন কারণ। যখন দেখবে সিলিকন হাইড্রোজেনের সঙ্গে বন্ধন তৈরি করে, সিলিকন মৌল যেহেতু কার্বনের থেকে বড়, ফলে সিলিকন অত বেশি হাইড্রোজেন ধরে রাখতে পারে না। যে কারণে কিন্তু সিলিকন মাত্র 7টা থেকে 8টাই হাইড্রোজেন ধরে রাখতে পারে, যেটা কার্বন তার থেকে বেশি সংখ্যক পারে, ঠিক আছে। এটা একটা বেস্ট রিজন, যে কারণে সিলিকন এবং হাইড্রোজেনের মধ্যে তোমরা দেখবে কম পরিমাণ সিলিকন হাইড্রোজেনকে ধরে রাখতে পারে। তার কারণ, অন্যতম কারণ কিন্তু এটা, ঠিক আছে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট পরের প্যারাগ্রাফ দেখো। এইটা হচ্ছে তোমাদের একটু ওই প্যারাগ্রাফ থেকে একটু ছেড়ে আসতে হবে, কারণ ওই প্যারাগ্রাফ আর এই যে প্যারাগ্রাফটা রেখেছি, আগে যেটা পড়ালাম আর এই যেটা পড়াচ্ছি, দুটোর মাঝখানে কিছু প্যারাগ্রাফ ছিল যেগুলো আমি তোমাদের ভিডিও 1-এ কমপ্লিট করে দিয়েছি, সেই জন্য ওগুলো আর আমি নেইনি। এখানে তোমাদের কি বলেছি সেটা হচ্ছে, এখানে ওই কীভাবে আঁকতে হচ্ছে সেইটা তোমাদের দেখানো আছে, ঠিক আছে। এখানে প্রোপেনের গঠন দেখো, এখানে দেখিয়েছে যেটা হচ্ছে C3H8। তোমাদের প্রোপেনের গঠন কিন্তু আমি আগের দিনও এঁকে দেখিয়েছি। দেখো এইখানে আমরা প্রোপেনের ব্যাপারটা আঁকবো না, কারণ প্রোপেনকে সম্পৃক্ত যৌগ বা অ্যালকেন বলা হয়, আর অ্যালকেনের ব্যাপারটা আমি আগের দিন তোমাদের পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। সেখানে অ্যালকেন আমি আর এঁকে আর দেখাচ্ছি না, এই জায়গা থেকে পড়ো। এখানে আমাদের যেটা এখন পড়াচ্ছি সেটা উৎপন্ন হচ্ছে। দেখো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা তৈরি আরেকটি যৌগের সংকেত হচ্ছে C4H2, এবং এটাকে আমরা কি বলি, ইথিন বলি। একটু আগে তোমাদের পুরোটা পড়িয়েছি।
এনসিইআরটি যদি তোমরা রিড করো তাহলে এই ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারবে না যতক্ষণ না তোমরা আমি আগে যেটা বুঝিয়েছি ওটা তুমি ভালো করে পড়বে। এই যৌগের গঠন কীভাবে বর্ণনা করা হয়েছে দেখো, এই পাশে তোমাদের এই যৌগের গঠনটা আঁকাও রয়েছে, আমি একটু আগে তোমাকে এঁকে দেখেছি। প্রথমে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড করো, ঠিক আছে। তারপর আমি কি বললাম, কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড করার পর কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড করো। দেখতে পাচ্ছ দুটো লাঠি, কার্বন টোটাল 4টে লাঠি রাখতে পারে, এই কার্বন দুটো লাঠি খেয়ে গেছে, সো বাকি দুটো লাঠি বাজারে পড়ে আছে, তার জন্য হাইড্রোজেন চলে আসবে। এই কার্বনও দেখো দুটো লাঠি খেয়ে নিচ্ছে, ফলে বাকি দুটো লাঠি আছে এবং তার জন্য দুটো হাইড্রোজেন চলে আসবে। এইভাবে তোমাদের একটু আগে এঁকে দেখিয়েছি, ঠিক আছে। এবং এটা কেন হয় তোমরা বলবে স্যার হাইড্রোজেনের পরেও দুটো লাঠি দিতে হচ্ছে কেন? কারণ দেখো কার্বনের মধ্যে যে যোজ্যতা আছে সেটা পরিপূর্ণ হচ্ছে না, অপূর্ণ যোজ্যতা থেকে যাচ্ছে, সেই যোজ্যতাকে পূর্ণ করার দরকার, যার ফলে কিন্তু এখানে ডবল বন্ড তৈরি হচ্ছে। তোমার যদি প্রশ্ন করে রেলওয়ে যে কার্বন কার্বনের মধ্যে ডবল বা ট্রিপল বন্ড হাইড্রোজেন ছাড়াও দেখা যায় কেন, তোমরা কি বলবে যোজ্যতাকে পূর্ণ করার জন্য, ঠিক আছে। ভ্যালেন্সি ইজ ইনকমপ্লিট, সো টু কমপ্লিট দ্য ইনকমপ্লিট ভ্যালেন্সি উই নিড different bonding system, and that is why we are introducing 2 and 3 or double or triple bonding. ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরের টাইম। এই প্যারাগ্রাফে তোমাদের ইথিনের যে ডট স্ট্রাকচার রয়েছে সেটা এখানে আঁকা হয়েছে। ইথিনের ডট স্ট্রাকচার আমি তোমাদের এঁকে দেখাবো, এখানে চিন্তা করার কোনো কারণ নেই, যা এনসিইআরটিতে আছে সব তোমরা ব্যাখ্যা পাবে, কোনো প্রবলেম নেই। কার্বন এবং হাইড্রোজেন আর একটা ধরনের যৌগ হচ্ছে C2H2, এটাকে আমি তোমাদের কি বললাম, এটাকে আমি বললাম অ্যালকাইন, ঠিক আছে। এটাকে আমি কি বললাম, অ্যালকাইন, ঠিক আছে। এটা আমি কি বললাম, অ্যালকাইন, এবং এর নাম হচ্ছে ইথাইন। এটা কিন্তু ইথিনের ডট স্ট্রাকচার, পয়েন্ট টু বি নোট, এটা ইথিনের ডট স্ট্রাকচার। ডট স্ট্রাকচার দেখলেই বোঝা যায় সেটা কার, ঠিক আছে। এটা কিন্তু ইথাইনের নয়। ইথাইনের ডট স্ট্রাকচার তোমরা গঠন করতে পারবে কি, এটা টেক্সট বুকে এরকম লেখা থাকে। নেক্সট বলছে কার্বনের যোজ্যতা পূর্ণ করতে হলে ইথাইনের দুটো বন্ধনের মধ্যে কয়টি বন্ধন থাকার দরকার? আমরা দেখতে পাচ্ছি আইন আছে, আইন থাকার মানে এখানে কটা বন্ধন থাকবে? আমরা জানি আইন মানে 3টে, সো 3টে বন্ধন এখানে থাকতে হবে। দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বর্তমান এমন যৌগগুলোকে অসম্পৃক্ত যৌগ বলে। আমি তোমাদের বলেছি যে অ্যালকিন এবং অ্যালকাইন এদেরকে কি বলা হয়, অসম্পৃক্ত যৌগ বলা হয়। একটু আগে চার্ট করে দেখিয়ে দিয়েছি, সো এখানে এনসিইআরটিতে পড়ার মতো কিছু নেই, চার্ট দেখলেই হয়ে যাবে। নেক্সট বলছে সম্পৃক্ত কার্বন যৌগ থেকে এদের সক্রিয়তা অপেক্ষাকৃত বেশি হয়। তো এটা মাথা রাখবে, অসম্পৃক্ত যৌগগুলো থেকে সম্পৃক্ত যৌগগুলো থেকে অসম্পৃক্ত যৌগের কিন্তু সক্রিয়তা বেশি হয়। কি বললাম, সম্পৃক্ত যৌগগুলো থেকে অসম্পৃক্ত যৌগের কিন্তু সক্রিয়তা বেশি হয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা কিন্তু এখানে পাচ্ছ, বোঝাতে পারলাম। এবার এই ডট স্ট্রাকচার তোমাদের একটু এঁকে দেখাই, চলো। দেখো ডট স্ট্রাকচার হচ্ছে ইথিনের আঁকবো আমরা, তাই না। ইথিনের ডট স্ট্রাকচার আঁকার আগে ইথিনের যে নর্মাল স্ট্রাকচার সেটা আমাদের আঁকা প্রয়োজন। আমরা কি জানি ইথিন কাকে বলা হয়? ইথিন হচ্ছে একটা অ্যালকেন, ইথিন রয়েছে না, সো অ্যালকিন কি, এটা অ্যালকিন। ইথিন কি, ইথিন হচ্ছে একটা অ্যালকিন, ঠিক আছে। ইথিন, ইথিন কি, অ্যালকিন। দেখো ইথিন উচ্চারণের সঙ্গেই পেয়ে যাচ্ছে, এটা একটা অ্যালকিন, মানে কার্বন কার্বনের ডবল বন্ড থাকবে, ঠিক আছে। তো দুটো লাঠি খেয়ে যাচ্ছে, সেখানে কী হবে, আরও দুটো লাঠির জন্য দুটো হাইড্রোজেন চলে আসবে। সিমিলারলি আরও দুটো লাঠির জন্য দুটো হাইড্রোজেন এখানে চলে আসবে। এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে তুমি ডট দাও, ক্রস ডট দাও, যা খুশি দিয়ে তুমি রিপ্রেজেন্ট করাতে পারো। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, কার্বন আছে, ঠিক আছে, এই হচ্ছে কার্বনের ওপরে রয়েছে, এবং এখানে দেখো এই হচ্ছে কার্বন পরমাণু, ঠিক আছে, এই হচ্ছে কার্বন পরমাণু। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এইভাবে আঁকবো না, চলো এটাকে অন্যভাবে আঁকি তোমাদের বেটার বোঝানোর জন্য, ঠিক আছে। এই হচ্ছে দুটো কার্বন রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই হচ্ছে দুটো কার্বন রয়েছে। ওকে, তুমি বলো এই কার্বন টোটাল কটা একে দেবে? দেখো দুটো রয়েছে, তা আমরা জানি যে দুটো মানে টোটাল 4টে। দুটো মানে কি, দুটো দাগ মানে টোটাল 4টে ইলেকট্রন, ঠিক আছে। তো এই কার্বন একে দুটো দেবে, সিমিলারলি এই কার্বন একে কী করবে, একে দুটো দিয়ে দেবে। কিন্তু আদপে এই কার্বনের কটা দরকার? এই যে এপাশের যে আমার লেফট সাইডে যে কার্বন রয়েছে আর রাইট সাইডে যে কার্বন রয়েছে, লেফট সাইডে যে কার্বন রয়েছে তার কটা দরকার টোটাল? আমরা জানি 4টে দরকার। 4টে না হলে তো এর খিদে পূরণ হবে না। এ পেয়েছে কটা? দেখো এই যে এই কার্বন, এই যে এই কার্বন পেয়েছে কটা? দেখতে পাচ্ছি এই কার্বন টোটাল দুটো পেয়েছে। ভালো করে বোঝো, এই যে কার্বন, এই কার্বনের কথা বলছি, টোটালে শেয়ার হয়েছে 4টে, এটা গুড। দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে যে টোটাল 4টে এলো কী করে? এই কার্বন দুটো দিচ্ছে, এই কার্বন দুটো দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এই কার্বন যে দুটো দিচ্ছে আর এই কার্বন যে দুটো দিচ্ছে সেটা কেন? কারণ এদের শেয়ারিং হচ্ছে, ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে, ঠিক আছে। তাহলে এই কার্বন টোটাল কটা পেলো? এই কার্বন পেলো কিন্তু টোটাল দুটো, কারণ এই রাইট সাইড থেকে যেটা আসছে সেটাই ও পাচ্ছে। ওর আরও কিন্তু দুটো দরকার, তা না হলে 4 + 4 8 হবে না।
দেখো অনেকেই ভুলে গেছো হয়তো, কার্বনের অ্যাটমিক নাম্বার কত আমরা জানি 6, তার মানে ভিতরের কক্ষপথে 2 আর শেষ কক্ষপথে 4 থাকে। আমরা কি জানি শেষ কক্ষপথে 8টা হওয়ার দরকার কার্বনের ক্ষেত্রে, তা না হলে ভ্যালেন্সি ক্লিয়ার হবে না। তার মানে আরও 4টে এক্সট্রা দরকার এখানে, তবেই তো 8 হবে। ঠিক আছে, এই এই 4টের কথা বলছি বারবার, আমি এই 4টের কথা বলছি। এবার এই যে কার্বন, লেফট সাইডের কার্বন রাইট সাইড থেকে কটা পাচ্ছে? 2 পাচ্ছে। ওর আরও 2 কিন্তু দরকার। ওর কি দরকার? ওর কিন্তু আরও 2 দরকার। ঠিক আছে, তা আরও 2 ও পাবে কোথা থেকে? ও এই কার্বন থেকে তো আর পাবে না, কারণ এই কার্বন তো দিয়ে দিয়েছে। সো আরও 2 ও পাবে কোথা থেকে? ও হাইড্রোজেনকে ডাকতে আরম্ভ করে, ভাই হাইড্রোজেন আয় আয় আয়। ঠিক আছে, তো কী করে? ও হাইড্রোজেনকে ডাকতে আরম্ভ করে। তো হাইড্রোজেন এখানে ফিগারে চলে আসে। হাইড্রোজেন কী করে? ওকে একটা দেয়, কারণ হাইড্রোজেন একটাই দিতে পারে। কেন দিতে পারে? কারণ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1, তো ওর কাছে তো আছেই একটা, তো একটাই তো দেবেও না। ঠিক আছে, সো একটা দিতে পারে। তো কার্বন ওকে কী করে? ওর একটা ওকে দেয়, কার্বন ওর একটা ওকে দেয়। আর হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন চলে আসে তখন ফিগারে, তখন এই হাইড্রোজেন কার্বনকে একটা দেয়, আর কার্বন ওকে আরেকটা দিয়ে দেয়। এটাকে সাদা করে দিই, কার্বনেরগুলো সব তোমাদের এক কাজ করছি, আমি সাদা করে দিচ্ছি। ঠিক আছে, কার্বনেরগুলো সাদা। ঠিক আছে, এই দেখো, এই ক্লিয়ার হয়েছে। এবার দেখো কার্বনের, এই কার্বনের কটা চলে এলো? এই টোটাল কার্বনের কটা চলে এলো? দেখতে পাচ্ছ 2 আর 2 4, আর এদিকে দেখো 4, টোটাল 8টা হয়ে গেল। ক্লিয়ার হয়েছে, টোটাল 8টা হয়ে গেল। কিন্তু এই কার্বন পেলো কটা? কার্বনের হলো তো টোটাল 8টা। ঠিক আছে, যে এই যে 8টা হওয়ার দরকার ছিল, রাইট লেফট সাইডের কার্বন টোটাল 8টা পেয়ে গেছে। লেফট বলে লিখে দিচ্ছি, লেফট সাইডে কার্বন টোটাল 8টা হয়ে গেছে। রাইট সাইডে কথা আমি কিচ্ছু বলিনি, লেফট সাইডে কথা বলছি। লেফট সাইডে কার্বন টোটাল 8টা হয়ে গেছে, কিন্তু কার্বন পেলো কটা? তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, রাইট সাইডের কার্বন থেকে ও নিল 2, আর হাইড্রোজেন থেকে ও নিল আরও 2। তো 2 4টে, এই দেখো এই 4টে টোটাল নিয়েছে। এই যে 4টে নেওয়ার কথা ছিল না ওর, যে এই যে টোটাল 4টে দরকার ছিল, দেখো এই 4টে নিয়েছে। 4টে আর এই 4টে মিলে কটা হলো? টোটাল 8টা। তুমি গুনে দেখো এখানে কার্বনের সার্কেলের মধ্যে তুমি গুনে দেখো, টোটাল তুমি 8টাই পাবে। 2 আর 2 4, এই দেখো এদিকে 4, 4 আর 4 কত হয়ে যাচ্ছে? 8। ক্লিয়ার হচ্ছে? এবার তুমি রাইট সাইডের কার্বনকে দেখো, জাস্ট চেক আউট দ্য রাইট সাইডস কার্বন। এখানে তুমি কি দেখতে পাচ্ছ? এই রাইট সাইডের কার্বনে তুমি কি দেখতে পাচ্ছ? এ অলরেডি লেফট সাইড থেকে কটা পেয়ে রয়েছে? দেখো 2 পেয়ে রয়েছেন। তার মানে এরও কিন্তু কি দরকার? হাইড্রোজেন দরকার। এও কিন্তু মার্কেটে একটা করে ইলেকট্রন এখানে ছেড়ে রেখে দিয়েছে। এও কিন্তু মার্কেটে কি করেছে? একটা করে ইলেকট্রন এখানে কিন্তু ছেড়ে রেখে দিয়েছে। ঠিক আছে, এই কার্বন কিন্তু একটা করে ইলেকট্রন, দেখো এই দুদিকে ইলেকট্রন রয়েছে, ছেড়ে রেখে দিয়েছে। কেউ তো আসছে না, তো হাইড্রোজেনকেও ডাক্তারম্ভ করে। এখানেও ফিগারে কে চলে আসে? এখানেও জাস্ট মিনিট, এখানে ফিগারে কে চলে আসে? এখানে ফিগারে হাইড্রোজেন চলে আসে। ঠিক আছে, হাইড্রোজেন চলে আসে। এই হাইড্রোজেন এলো, হাইড্রোজেন এসে কী করে? ওর একটা নিচ্ছে এবং ওকে একটা দিচ্ছে। সিমিলারলি এখানে আর একটা হাইড্রোজেন চলে আসে, এবং সেই হাইড্রোজেন কী করে? ওর একটা নেয় এবং ওকেও একটা দিয়ে দেয়। এবার এই কার্বন কটা পেলো? দেখো লেফট সাইড থেকে এই কার্বন 2 পাচ্ছে, আর হাইড্রোজেন থেকে আরও 2 4টে পাচ্ছে। হাইড্রোজেন থেকে আরও 2 পাচ্ছে না, এই হলুদগুলো সব হাইড্রোজেনের, আর লেফট সাইড থেকে 2 পেয়েছে, তাহলে 2 আর 2 টোটাল 4টে হয়ে গেল। এই 4টে হয়ে গেল। তাহলে এবার টোটাল হলো কটা এই রাইট সাইডে কার্বনের? দেখো হাইড্রোজেন থেকে টোটাল 2 4টে, আর এদিকে 4টে 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 8টা, টোটাল 8টা হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝাতে পারছি আমি। এবার এনসিইআরটি কী করে? কার্বনেরগুলোকে ক্রস দিয়ে দেখিয়েছে এখানে। তো তুমিও কার্বনেরগুলোকে চাইলে ক্রস দিয়ে দেখাও না, কে বারণ করেছে? ঠিক আছে, কার্বনেরগুলোকে তুমি কি করো? তুমি সব ক্রস দিয়ে দেখাও, কেউ বারণ করেনি। ঠিক আছে, কার্বনেরগুলোকে তুমি সব ক্রস দিয়ে দেখিয়ে দাও, কেউ বারণ করেনি তোমাকে। ক্রস দিলে খিচুড়ি পাখি যায়, ওই জন্য আমি ডট দিয়ে দেখাচ্ছিলাম। এটাকে আমি যেটা এঁকেছিলাম এটাকে বলে ডট স্ট্রাকচার, আর এটাকে বলে ক্রস ডট স্ট্রাকচার, কারণ এখানে দুটোই স্ট্রাকচার, দুটো জিনিসই ব্যবহার করা হয়েছে। ক্রসও ব্যবহার করা হয়েছে, ডটও ব্যবহার করা হয়েছে। তুমি ক্লিয়ারলি দেখো, যা আমি এখানে এঁকেছি যা এখানে রয়েছে সেম টু সেম আছে। ঠিক আছে, জাস্ট এখানে একটু হলুদ মানে নীল রঙের হাইড্রোজেন ব্যবহার করেছে, দেখতে সুন্দর লাগছে, এই আর কিছু না। ঠিক আছে, বোঝাতে পারছি? এই হচ্ছে টোটাল বর্ণনা তোমাদের দিলাম, যেখানে আমরা দেখলাম ইথিনের ইলেকট্রন ডট স্ট্রাকচার আমরা কি করে তৈরি করি। ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, এই স্ট্রাকচার দেখে কি, কেবলমাত্র জাস্ট এই স্ট্রাকচার দেখে কি উই ক্যান সে দিস ইজ ইথিন? এটাকে আমরা বলতে পারি জাস্ট এই স্ট্রাকচার দেখে? ইয়েস উই ক্যান সে। কেন? দেখো যখনই তুমি দেখবে এই মাঝখানে তোমার 4টে ইলেকট্রন আছে, তার মানে এই 4টে ইলেকট্রনের মানে হচ্ছে 2 কি ড্যাশ। 4টে ইলেকট্রন মানে কি 2 ড্যাশ। 2 ড্যাশ মানেই এটা অ্যালকিন। 2 ড্যাশ মানেই অ্যালকিন, আর অ্যালকিনে সব আমরা ইন ব্যবহার করি। আর দেখতে পাচ্ছ এখানে 2 কার্বন আছে, 2 কার্বন কিসে থাকে? ইথে থাকে, তার মানে ইথিন এটা। তো জাস্ট ফিগার দেখেই আমরা বলে দিতে পারি যে এটা ইথিন। যেমন আমি তোমাদের মনে করে দেখেন ফিগার দেখেই বলে দিয়েছিলাম যে এটা কিন্তু ইথিন, এটা কিন্তু ইথাইন নয়। ঠিক আছে, ইথাইন হলে কী হতো? এই জায়গায় এই যে 4টে ইলেকট্রন, তার জায়গায় 6টা ইলেকট্রন এখানে থাকতো। ইথাইন হলে কী হতো? 6টা ইলেকট্রন থাকতো। অর্থাৎ ডাইরেক্ট আমরা ছবি দেখেই বুঝতে পারবো যে এটা একটা ইথিনের নাকি ইথেনের। ক্লিয়ার হয়েছে আশা করি? একটা জিনিস মাথায় রাখবে, ঠিক আছে, কালকে আমার একটা জিনিস ভালো লাগলো, ও নতুন ইউটিউব চ্যানেল খুলছে, এখনও খোলেনি, প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, তো অনেক দিনের স্টুডেন্ট আমার,
তো আমাকে বললো যে স্যার আমি ইউটিউব চ্যানেল খুলছি, তো আপনি আমাকে গাইড করবেন। আমি বললাম ওকে, কী পড়াবে? তো ও বললো স্যার আমি মেনলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো। আমি বললাম আচ্ছা, কিন্তু ও ছেলেটা সায়েন্সের ছেলে, ভালো ছেলে। তাই আমি বললাম তুমি সায়েন্স পড়াচ্ছ না কেন? কারণ দেখো সোজা কথা, সত্যি কথা বলতে ডব্লিউবি এক্সাম পোর্টাল ওয়াজ মাই প্যাশন, ঠিক আছে, এবং তার সাথে সাথে আমার আরও যারা টিম মেম্বার্স তারা যুক্ত হলেন, আমাকে সাপোর্ট করলেন, এটা একটা গুড জিনিস, ঠিক আছে। এবং এই কারণেই আজকে ডব্লিউবি এক্সাম পোর্টাল বড়, আর তোমাদের জন্য বড়, সোজা কথা বলতে, কারণ তোমরা এটাকে বড় করেছো তাই, ঠিক আছে। একটা সময় ছিল যখন ডব্লিউবি এক্সাম পোর্টালের নাম ছিল তোমাদের ডব্লিউবিসিএস পোর্টাল, ঠিক আছে, এবং তারপরে চ্যানেলটা বন্ধ হয়ে যায়। তারপর তোমরাই আবার আমাকে থ্রাস্ট করো যে স্যার 700টা ভিডিও ছিল স্যার বন্ধ হয়ে গেছে, তো কী হয়েছে, আমরা আছি, চালু করো। 2018-র কথা বলছি, ঠিক আছে, 2018-র কথা বলছি। 2016-তে চালু হয়, 2017 ঘেঁষা 16-তে, অর্থাৎ 16-র লাস্টের দিকে চালু হয়। ওই চ্যানেলটা বন্ধ হয়ে যায় কারণ হ্যাক হয়ে গেছিলো, ঠিক আছে, রাশিয়ান ভিডিও পেতে আরম্ভ করে, ফলে বন্ধ হয়ে গেছিলো। তারপর আবার তোমরাই বলো স্যার সকালবেলা উঠে দেখছি আপনার চ্যানেল বন্ধ, আমরা কিছু ভিডিও পাচ্ছি না, পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর তোমরাই আমাকে বলো স্যার এরকম করবেন না, আপনি আবার চ্যানেল শুরু করুন। তো তাই জন্য আবার তোমাদের দেওয়া, দেখো এখন আবার 700 থেকে 800 ভিডিও হয়ে গেছে। থ্যাংক ইউ, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই, আমি মন থেকে ধন্যবাদ জানাই। আর একটা কথা মাথা রাখবে, ওই ছেলেটি আমাকে বললো স্যার আমি যদি কখনো ভিডিও করি তাহলে স্যার আপনার নাম প্রত্যেকবার দেবো। আমার খুব ভালো লাগলো ব্যাপারটা, কিন্তু আমি ওকে বারণ করলাম, কারণ দেখো ডোন্ট বিট ইউর ওন ড্রাম, নিজের ড্রামকে নিজে পেটানো ঠিক নয়, ঠিক আছে। আমি বারবার বলেছি যে কখনো কোনো চ্যানেলের নাম তুমি করবে না, নিজের মতো করে করো। ইভেন এখনও অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, তারা আমাকে অনেক সময় ফোন করে স্যার এটা ওইটা এই স্যার সলভ করে দিন, এইটা ওই করে দিন, এরকম অনেকেই বলে। আমি খুব খুশি মনে আমাদের অ্যাডমিনকে আমি দিয়ে দিই, কারণ আমার অনেক সময় হয় না, বা যেটা ওরা না পারে সেটা আমাকে অনেক সময় দিয়ে দেয়, এটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। এই ফ্রেন্ডলি রিলেশনটা থাকাটা খুব জরুরি, ঠিক আছে। দেয়ার ইজ নো কম্পিটিশন, অনলি ফ্রেন্ডলি, কারণ টোটাল সবাই স্টুডেন্টের জন্য খাটছে, ঠিক আছে, সবাই কিন্তু স্টুডেন্টের জন্য খাটছে। ইয়েস, ডেফিনেটলি একটা লাইফ ব্যাপার থাকে এবং সেখানে টাকা পয়সা রোজগারের ব্যাপার থাকে, ডেফিনেটলি সবারই থাকে। আমি যেমন বিকে বনসাল স্যারের ভিডিও পড়েছি, তার পেড কোর্স নিয়েছিলাম একটা সময় যখন আমি ছোটো ছিলাম, যখন আমি অল্প বয়স্ক ছিলাম, ঠিক আছে। বিকে বনসাল স্যার এখনও, ঠিক আছে, বিকে বনসাল স্যারের উনি যে ভিডিও সেটা এখনও তোমরা পেয়ে যাবে। বিকে বনসাল স্যার এখন তিনি আর নেই, তো বিকে বনসাল স্যারের যে ভিডিও তোমরা কিন্তু ইউটিউবে পেয়ে যাবে, ওকে। তো ইম্পর্ট্যান্ট যেটা পার্ট সেটা হচ্ছে যে টিচারের নাম বলাটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কিন্তু আমি আবার খারাপ লাগারও ব্যাপার বললাম, ঠিক আছে, যে সে পড়েছে আমার কাছ থেকে, তার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, অথচ সে দুর্নাম করে বেড়াচ্ছে, হুইচ ইজ ভেরি খারাপ লাগে, ঠিক আছে। দুর্নাম করাটা বাজে লাগে, দুর্নামের যদি কোনো কারণ থাকে দুর্নাম করলে ভালো লাগে, কিন্তু যেখানে কোনো কারণ নেই সেখানে করাটা বাজে লাগে। যেখানে শুধু ব্যবসায়িক রিলেশনের জন্য, ব্যবসায়িক কম্পিটিশনের জন্য আমি আরেকটা মানুষের দুর্নাম করবো, হুইচ ইজ ভেরি রাইট, ভেরি রং, ঠিক আছে, হুইচ ইজ ভেরি 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 রং আমি বলবো, ওকে। তো ব্যাপারটা হচ্ছে এইটা। যেমন পবন রাও স্যার ওয়াজ গ্রেটেস্ট অফ অল। তোমরা এখন হয়তো তার ভিডিও পাবে না, কারণ এখন অনেক হিন্দিতে স্যাররা উঠে গেছেন, কিন্তু পবন রাও স্যার ছিলেন প্রাথমিক লেভেলের মানুষ, ঠিক আছে। রাকেশ যাদব স্যারকে তোমরা এখনও পাবে, কিন্তু পবন রাও স্যার ওয়াজ দ্য লেজেন্ডারি মানুষ। ম্যাথে আমরা যখন প্রথম কম্পিটিটিভ এক্সাম করতে শুরু করি, হি ওয়াজ দ্য বেস্ট অফ অল, অ্যান্ড হি ওয়াজ স্টিল বেস্ট। তার যা মানে প্রত্যেকটা জিনিসের যে অনুকরণ, তার যা সিস্টেম ওয়াজ গ্রেট, ঠিক আছে। তোমরা পবন স্যারের ভিডিও দেখতে পারো, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। রাকেশ যাদব স্যারকে আমি ছোটো করছি না, বাট পবন স্যার ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, ঠিক আছে। দুজনের সমসাময়িক বলতে পারো, রাকেশ যাদব স্যার পবন স্যার সমসাময়িক, ঠিক আছে। বোথ আর গ্রেট, রাকেশ যাদব স্যারও গ্রেট, পবন স্যারও গ্রেট, কিন্তু পবন স্যার ওয়াজ গ্রেটেস্ট, ঠিক আছে। আমি এটা বলবো, আমি তুলনা করছি না, আমি বারবার বলবো টিচারদের মধ্যে তুলনা হয়ই না। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে টিচারকে দেখে, এবং কোনো টিচারকে এই মানুষ পছন্দ করে, কোনো টিচারকে আরেকজন পছন্দ করে, সেটা তাদের ব্যক্তিগত পার্সোনাল চয়েসের উপর বেস করা হয়। টিচার ভালো খারাপ কখনো হয় না, সমস্ত টিচারই ভালো হন, ঠিক আছে। একটা ছোট্ট হয়তো বক্তব্য রাখলাম, তোমাদের সময় হয়তো নষ্ট হলো, বাট এগুলো না ইম্পর্ট্যান্ট। মনে রাখবে জীবনে একটা সময়ে এই যে চাকরি পাওয়ার খিদে, এই যে মাংস ভাত খাওয়ার খিদে, এগুলো সব না আস্তে আস্তে চলে যাবে। জীবনে একটা জিনিসই মনে দেখবে যে লাস্টে থেকে যাবে, সেটা হচ্ছে ভালো ভালো কিছু জিনিসকে পাওয়ার লোভ। ভালো ভালো মানে কি, সেটা পিওর ভালো, সেই জিনিসকে পাওয়ার লোভ মানুষের সারা জীবন থাকে। এই কথাগুলো তখন কাজে দেবে, ঠিক আছে। তো চলো আমরা আস্তে আস্তে আমরা এগোই। আমরা এখানে পড়লাম, এরপর আমরা নেক্সট প্যারাগ্রাফে চলে যাব। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের পরের পেজ। এই পেজে আমরা দেখতে পাচ্ছি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন এবং হেক্সেন, এই সব কটার চিত্র দেওয়া রয়েছে এবং তার সাথে সংকেতগুলোও কিন্তু তোমাদের লেখা আছে। আমি একটা কাজ করছি, এগুলো প্রত্যেকটা তোমাদের এঁকে দেখাচ্ছি যে কিভাবে কাজ করে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো মিথেন, অর্থাৎ এন দিয়ে আছে। এন দিয়ে আছে মানে কি, এগুলো সবই কিন্তু অ্যালকেল, ঠিক আছে। এগুলো সবই কি এখানে লিখছি আমি
অ্যালকেন, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে তোমাদের কি অ্যালকেন। অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি জানি, কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড তৈরি হয়। তো আমরা মিথেনকে দেখতে পাই, মিথেনে আমরা দেখবো একটাই কার্বন আছে, সো নো কার্বন আদার, আর কোনো কার্বন নেই, যার ফলে আমরা এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কিন্তু সিঙ্গেল বন্ধনটা পাবো। ঠিক আছে, নেক্সট আমরা যদি ইথেনকে দেখি, আমরা দেখবো যে কার্বন কার্বনের মধ্যে আমাদের সিঙ্গেল বন্ড তৈরি হবে। এই কার্বনটা একটা লাঠি খেয়ে যাচ্ছে, তার ফলে এখানে কী হবে, আরও কিন্তু আমাদের 3টে হাইড্রোজেন যোগ করার মতো জায়গা এখানে থাকতে হবে। এই কার্বন দেখো একটা লাঠি খেয়ে যাচ্ছে, সো আর একটা হাইড্রোজেন আমাদের এখানে কিন্তু আসবে, বোঝা যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা কার্বন 3টে করে হাইড্রোজেন পাবে। তাহলে তুমি এখানে একটা জিনিস ভালো করে বলো তো, এর যে মলিকুলার ফর্মুলা সেটা কী হবে, দেখতে পাচ্ছ CH3, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই মলিকুলার ফর্মুলা জানাটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট পরেরটায় চলো, এখানে দেখতে পাচ্ছ এখানে 3টে কার্বন আছে, তো কার্বন কার্বন কার্বন, এখানে কোনো ডবল বন্ড পড়বে না, যেহেতু আমরা অ্যালকেনের কথা বলছি, কোনো ডবল বন্ড পড়বে না। এই কার্বন দেখো একটা বন্ড খেয়ে যাচ্ছে, তার মানে এখানে আরও 3টে এক্সট্রা থাকবে, যেটা দখল করবে হাইড্রোজেন এসে। এই কার্বনের ক্ষেত্রে দেখো দুপাশে দুটো বন্ড খেয়ে গেছে অলরেডি, তার মানে আরও দুটো হাইড্রোজেন এখানে অ্যাড হতে পারে। এই কার্বনকে দেখো অলরেডি একটা বন্ড খেয়ে গেছে, তার মানে এখানে কী আসবে, 3টে হাইড্রোজেন কিন্তু এখানে আসবে আরও অ্যাড হওয়ার জন্য। এর যদি মলিকুলার ফর্মুলা দেখি, তো আমরা কী দেখতে পাচ্ছি এখানে, কী হচ্ছে দেখো তো, CH3 ঠিক আছে, এই আমাদের আসছে, বোঝা গেল। নেক্সট এটা আমি তোমাদের বিউটেন পর্যন্ত করে দিচ্ছি, পেন্টেন আর হেক্সেন তোমরা একবার ট্রাই করবে। এখানে দেখো কী আছে, সি 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 সি, ক্লিয়ার হয়েছে। এবার কী হবে দেখো, এই কার্বনের জন্য 3টে হাইড্রোজেন চলে আসবে, যেহেতু দেখতে পাচ্ছি এই কার্বন অলরেডি এক লাঠি খাইয়ে রেখে দিয়েছে, সো 3টে আসবে। এই কার্বন দেখো অলরেডি দুপাশে দুটো খেয়ে রেখে দিয়েছে, সো একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আসবে। এই কার্বনে দেখো অলরেডি দুটো লাঠি খেয়ে রেখে দিয়েছে, সো দুটো হাইড্রোজেন আসবে। এই কার্বনে দেখো অলরেডি একটা লাঠি খাওয়ানো রয়েছে, সো 3টে হাইড্রোজেন এখানে আসবে। এর মলিকুলার ফর্মুলা কী হবে দেখো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে CH3 হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ CH2 হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ CH2 হচ্ছে, এটা দেখতে পাচ্ছ CH3 হচ্ছে। ঠিক আছে, এর যে ভালো করে বোঝো, প্রত্যেকটা জিনিস বোঝা খুব জরুরি। এর যে কম্প্রেসড ফর্মুলা সেটা হয় CH4, আর এর কম্প্রেসড ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা সেম। এখান থেকে যদি এখানে আসো সেম তুমি CH4ই পাবে। মিথেনের জন্য কোনো চেঞ্জ হয় না। ইথেনের জন্য বেসিক ফর্মুলা অর্থাৎ কম্প্রেসড ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলা দুটো আলাদা হয়। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে তোমাদের আছে C2H2, আর এখানে কি আছে CH3, এখানে দেখো C3H6, সরি H8, কারণ এটা প্রোপেন। এখানে তোমাদের কী আসবে, CH3, এখানে দেখো CH4H10, এখানে কী আসছে তোমাদের CH3, একটা জিনিস খেয়াল করো, যেটা ইথেন সেটা দেখো CH3 আছে, আর এখানে কী আছে CH3, মাঝখানে একটা CH2 আছে, আর এখানে খেয়াল করো CH3, মাঝখানে দুটো CH2 আছে। ঠিক আছে, বেসিক্যালি এই ফর্মুলাগুলো মনে রাখাটা খুব একটা চাপের নয়, নর্মালি তোমরা করলে দেখবে একটা প্যাটার্নে কাজ করছে, সেই প্যাটার্নটাকে ধরতে পারলে কিন্তু ফর্মুলাগুলোকে ইজিলি আমরা মনে রাখতে পারি। বোঝাতে পারলাম? নেক্সট স্লাইডে চলো। দেখো আমরা কার্বনের যখন ব্রাঞ্চিং দেখি তখন আমরা 3 ধরনের ব্রাঞ্চিং দেখতে পাই। একটা এখানে দেওয়াই রয়েছে, এখানে দেখতে পাচ্ছ, জাস্ট এ মিনিট, তুমি দেখতে পাচ্ছ এখানে কার্বন কার্বন ব্রাঞ্চিং রয়েছে, এবং দেখতে পাচ্ছ এটাকে বলা হয় স্ট্রেট ব্রাঞ্চিং। দেখো এখানে কোনো শাখা পোশাখা নেই, ঠিক আছে, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় স্ট্রেট ব্রাঞ্চিং। আর একটা ব্রাঞ্চিং তুমি দেখতে পাচ্ছ, দেখো এখানে শাখা তৈরি করছে, এটাকে বলা হয় ব্রাঞ্চিং। ঠিক আছে, স্ট্রেট, এটা স্ট্রেট শৃঙ্খল, দেখতে পাচ্ছ এটা সোজা শৃঙ্খল। স্ট্রেট এটা হচ্ছে দেখো স্ট্রেট, STRIGHT, ঠিক আছে, স্ট্রেট শৃঙ্খল। ঠিক আছে, এটা হচ্ছে ব্রাঞ্চড, দেখো ব্রাঞ্চ বেরিয়েছে, BRANCHED, এটা হচ্ছে ব্রাঞ্চড। আর এক প্রকারের পাওয়া যায় যেটা তোমরা বেঞ্জিন বা সাইক্লোহেক্সেনে দেখতে পাবে, যেটা হচ্ছে ক্লোজড। তো এই 3 প্রকারের দেখা যায়, সেটা নিয়ে এখানে বেসিক্যালি বলা আছে, ব্রাঞ্চড, ক্লোজড আর স্ট্রেট। ঠিক আছে, এই জায়গায় কী দেখো বলেছে, দেখো চলো আরেকবার আমরা বিউটেনের গঠনটাকে খেয়াল করি। যেহেতু দেখতে পাচ্ছ বিউটেন 4টে কার্বন সমন্বিত একটা গঠন, সেই জন্য 2 ধরনের গঠন কাঠামো তৈরি করা সম্ভব বিউটেনের ক্ষেত্রে। দেখতে পাচ্ছ বিউটেনের ক্ষেত্রে আমরা এইভাবে গঠন তৈরি করতে পারি, আবার বিউটেনের ক্ষেত্রে আমরা গঠনটাকে এইরূপ গঠনে পরিণত করতে পারি। ঠিক আছে, এর মধ্যে এই যে গঠন এবং এই যে গঠন দুটোই কিন্তু কারেক্ট। দেখো বিউটেনকে যদি আমরা এই গঠন থেকে যদি আমরা এই রূপে নিয়ে আসি, তাহলে বিউটেন এইভাবে সজ্জিত হবে। বিউটেন কী আছে, বিউটেনের মধ্যে ক্লিয়ারলি তোমরা জানো যে বিউটেন মানে কি, এই যে বিউটেন বলতে কী বোঝায়, বিউটেন হচ্ছে C4H, 4 দুগুণে 8 আর 2 10, ঠিক আছে, C4H10। তো দেখো এখানে 4টে কার্বন আছে আর 10টা হাইড্রোজেন আছে, ওপরে দেখো 4টে, নিচে দেখো 4টে, 8টা, আর এদিকে দেখো দুটো বসানো আছে, অর্থাৎ 2 + 10, ঠিক আছে, 8 + 2 10। এখানে দেখতে পাচ্ছ 4টে কার্বন এবং 10টা হাইড্রোজেন আছে। এবার এই ব্রাঞ্চ সিস্টেমটাকে কিন্তু এইভাবেও পাওয়া যায়।
ঠিক আছে, এই ব্রাঞ্চ সিস্টেমটাকে কী হয়, এভাবেও লেখা যায়। তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই ব্রাঞ্চ সিস্টেমটাকে কিন্তু এইভাবেও দেওয়া যায়। দেখো এখানে পরিষ্কার দেখো দেওয়া রয়েছে। ঠিক আছে, দুটো গঠনই কিন্তু ঠিক, কোনো গঠনই কিন্তু রং নয়, দুটো গঠনই কিন্তু ঠিক। অর্থাৎ একই আণবিক গঠনকে কিন্তু আমরা এইভাবেও দেখতে পাই। এই দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, বিউটেনের এই যে বিউটেন, এটাকে দুটোভাবে সাজানো যেতে পারে। এভাবেও সাজানো যায়, এভাবেও সাজানো যায়। বোঝাতে পারলাম আমি? ক্লিয়ার হচ্ছে আশা করি। দেখো এভাবেও সাজানো যায়, এবং এখানেও দেখতে পারবে তোমরা 10টা হাইড্রোজেনই আছে, এখানেও দেখতে পাবে তোমরা 10টা হাইড্রোজেনই কিন্তু আছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার একটা জিনিস ভালো করে দেখো, দুটো গঠন সংকেতই কিন্তু আণবিক সংকেত হচ্ছে C4H10, একই আণবিক সংকেতযুক্ত কিন্তু গঠন ভিন্ন, এদেরকে বলা হয় সমবয়ব। এটাকে কি বলা হয়? সমাবয়ব। এই যে এখানে সমবয়ব বলেছে, মানে একটা দারুণ বাংলা ব্যবহার করেছে, এর যে ইংলিশ হয় সেটা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, সেটা হচ্ছে আইসোমার। ঠিক আছে, বেসিক্যালি এটা কি হয়, এটাকে বলা হয় আইসোমার। মানে কি, যাদের মলিকিউলার ফর্মুলা এক, যাদের আণবিক আইসোমার, তোমাদের আমি এখনও পেডে করাইনি, এটা ডিটেলে করাবো। আণবিক গঠন তোমাদের কি হয়, আণবিক গঠন তোমাদের এক। ঠিক আছে, কিন্তু ভালো করে বুঝবে, আণবিক গঠন মানে কি, আণবিক ফর্মুলা এক। জাস্ট এ মিনিট, আণবিক ফর্মুলা এক কিন্তু গঠন আলাদা। আণবিক ফর্মুলা এক কিন্তু কি আলাদা, গঠন আলাদা, মানে স্ট্রাকচার আলাদা কিন্তু গঠন আলাদা। এইরূপ হাইড্রোকার্বনকে বলা হয়, এইরূপ হাইড্রোকার্বনকে আমরা কি বলি, এইরূপ হাইড্রোকার্বনকে আমরা বলি, বা জৈব রসায়ন বেসিক্যালি জৈব যৌগ, এইরূপ হাইড্রোকার্বন বা জৈব যৌগকে আমরা কি বলি, আইসোমার বলা হয়। ঠিক আছে, যাদের গঠন নর্মাল যেখান থেকে তার উৎপন্ন হচ্ছে, দেখো এই বিউটেন আর এই বিউটেনকে ভালো করে দেখো। আচ্ছা, এই বিউটেন দুটোর কিন্তু নাম আছে, আমি বলে দিই। ঠিক আছে, যদিও নেমিং আমাদের নেই এনসিইআরটিতে এবারে, ঠিক আছে, আগেরবার ছিল। এই বিউটেনটাকে বলা হয় এন বিউটেন। এই বিউটেনটাকে কি বলা হয়, এন বিউটেন। এন মানে হচ্ছে নর্মাল, এন ফর নর্মাল বিউটেন। ঠিক আছে, কারণ এটা নর্মাল বিউটেন স্ট্রাকচার। আর এই বিউটেনটাকে বলা হয় আইসো বিউটেন, কারণ এটা বিউটেনের আইসোমার। এটা হচ্ছে কি, বিউটেনের আইসোমার। ঠিক আছে, এই বিউটেনকে কি বলা হয়, আইসো বিউটেন, কারণ এটা বিউটেনের আইসোমার। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে বিউটেনের আইসোমার। দুটোই কারেক্ট। এটারও দেখো 4টে সি রয়েছে, 10টা হাইড্রোজেন রয়েছে, এটাও দেখো 4টে সি 10টা হাইড্রোজেন, কিন্তু এটাকে ডিফারেন্টভাবে, নর্মাল বিউটেনের থেকে এটাকে ডিফারেন্টভাবে লেখা হয়েছে। এই জন্য এই বিউটেনটাকে বলা হয় আইসো বিউটেন। আইসো কামস ফ্রম দ্য, এই যে আইসোমার থেকে আইসো শব্দটা আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আইসোমারাইজেশন করা হচ্ছে বিউটেনের। এবং আইসোমারাইজেশন করা যায় কার, জৈব যৌগের আইসোমারাইজেশন করা যায় যখন আণবিক ফর্মুলা এক থাকে, কিন্তু গঠন দেখতে পাচ্ছ, গঠন কি হয়ে যায়, গঠন দেখতে পাচ্ছ আলাদা হয়ে যায়, কিন্তু আণবিক ফর্মুলাগুলো সব এক থাকে, তখন সেই ধরনের জৈব যৌগকে বলি একটা অপরটার আইসোমার। বোঝা যাচ্ছে কি বললাম? ব্রাঞ্চ যে চেন হয় সেই চেনেই কিন্তু আইসোমার পসিবল। ঠিক আছে, ব্রাঞ্চ চেনে কিন্তু আইসোমার পসিবল, এটা ভালো করে মাথা রাখবে, ব্রাঞ্চ চেনেই কিন্তু আইসোমার পসিবল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর জিনিস মাথা রাখবে যে মিথেনের ক্ষেত্রে কিন্তু আইসোমার হয় না। মিথেনের আইসোমার কেন হয় না? দেখো মিথেন তো ভালো করে বুঝবে, মিথেনের তো কোনো ব্রাঞ্চই থাকে না। মিথেন হ্যাজ নো ব্রাঞ্চ, কারণ মিথেনের তো একটাই কার্বন, BRANCH। মিথেনের তো ব্রাঞ্চ থাকবে না, মিথেনের তো একটাই কার্বন, একটা কার্বন থাকলে তার ব্রাঞ্চ হবে কি করে? ঠিক আছে, সেই জন্য মিথেনের কিন্তু কোনো আইসোমার হয়ই না। মিথেনের কিন্তু কোনো আইসোমার, নো আইসোমার, মিথেনের কিন্তু কোনো আইসোমার হয় না। এটা এনসিইআরটিতে দেওয়া নেই, বা দেওয়া আছে কিনা জানি না, পরে পড়লে জানতে পারবো, বাট আমরা এখানে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি, মিথেনের কিন্তু কোনো আইসোমার হয় না। বোঝাতে পারলাম? ক্লিয়ার হচ্ছে? ওকে, চলো। আর এই বাংলাটা মনে রেখো, সমাবয়ব। ঠিক আছে, বাংলাটা মনে রেখো, আইসোমারের বাংলা কী হয়, সমাবয়ব। ঠিক আছে, চলো। হ্যাঁ, তো ওপরে যেটা তোমাদের বলছিলাম যে অনলি যেগুলোতে ব্রাঞ্চ তৈরি হবে কেবলমাত্র সেইগুলোতেই কিন্তু, পয়েন্ট টু বি নোটেড, সেইগুলোতেই কিন্তু আইসোমার হতে পারে। কার্বনের ব্রাঞ্চ তৈরি হবে, হাইড্রোজেনের তো এমনি ব্রাঞ্চ তৈরি হয়, কারণ কার্বন সঙ্গে হাইড্রোজেন আলাদা করে যুক্ত হচ্ছে, সো হাইড্রোজেন শাখাতেই যুক্ত হয়। আমি এখানে কার ব্রাঞ্চের কথা বলা হচ্ছে, কার্বনের ব্রাঞ্চের কথা বলা হচ্ছে। কার্বনের ব্রাঞ্চ তৈরি হলে তবেই কিন্তু আইসোমার পসিবল, যে কারণে মিথেনের কোনো আইসোমার থাকে না। ঠিক আছে, নেক্সট একটা জিনিস ভালো করে দেখো, যে সরল এবং শাখা বিশিষ্ট, আমি তোমাদের একটু আগে বললাম যে সরল মানে কি, স্ট্রেট। ঠিক আছে, সরল বলতে কি বোঝায়, স্ট্রেট। সরল এবং স্ট্রেট, STRIGHT, এবং শাখা অর্থাৎ ব্রাঞ্চড। ঠিক আছে, শাখা বলে লিখি, শাখা বা হচ্ছে কি ব্রাঞ্চড। ঠিক আছে, BRANCHED। এই যে শাখা বা ব্রাঞ্চড, এই দুটো ছাড়াও আমি তোমাদের বলেছিলাম যে আর একটা টাইপ পাওয়া যায়, যেটাকে বলা হয় তোমাদের রিং বা বলয়, রিং বা বলয় সিস্টেম, রিং বা বলয় সিস্টেম। ঠিক আছে, রিং বা বলয় সিস্টেম, RING, রিং সিস্টেম বা বলয় সিস্টেম। আর এটা কি বলা হয়, ক্লোজড সিস্টেম।
ঠিক আছে, এই ক্লোজ সিস্টেমের কিন্তু এক ধরনের পাওয়া যায়। যেমন তোমরা সাইক্লোহেক্সেন এই পার্টটা দেখতে পাবে। সাইক্লোহেক্সেনের ফর্মুলা কি বলো? দেখো হেক্সেন আগে জানো, হেক্সেনের ফর্মুলা কি? হেক্সেন ANE, লাস্টে আছে ANE শব্দের অর্থ এটা কিন্তু একটা অ্যালকেন, এটা বুঝতে হবে। হেক্সেন কিন্তু একটা অ্যালকেন, ঠিক আছে, হেক্সেন কিন্তু কি একটা অ্যালকেন। তো হেক্সেন যদি আমি এখানে আঁকি তাহলে হেক্সেন কীরকম করে আঁকবো? দেখো এই সি হলো, ঠিক আছে, আগে সিগুলো লিখে নিই। কটা সি হবে বলো? হেক্স আছে, তার মানে 6টা সি হবে। এই যে হেক্স আছে, হেক্স মানে কি 6টা, তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে। প্রত্যেকের মধ্যে কী হবে? সিঙ্গেল বন্ধন তৈরি হবে, প্রত্যেকের মধ্যে কী হবে? সিঙ্গেল বন্ড তৈরি হবে। গেল, সিঙ্গেল বন্ড তৈরি হলো। এবার দেখো এই কার্বন দুটো বন্ড খাইয়ে রেখে দিয়েছে, তার মানে এর জন্য কটা হাইড্রোজেন আসবে? 2টো হাইড্রোজেন আসবে। এই কার্বন এপাশে ওপাশে দুটো বন্ড খাইয়ে রেখে দিয়েছে, সো 2টো বন্ড 2টো হাইড্রোজেন আসবে। এরও 2টো খেয়ে রেখে দিয়েছে, সো 2টো আসবে। এরও 2টো খাওয়ানো আছে, সো 2টো আসবে। সিমিলারলি এরও 2টো খাওয়ানো আছে, সো 2টো আসবে। সিমিলারলি এরও 2টো খাওয়ানো আছে, সো 2টো আসবে। ঠিক আছে, অর্থাৎ ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে আমরা কি পেলাম? আমরা পেলাম সাইক্লোহেক্সেনকে। তো সাইক্লোহেক্সেনের ফর্মুলা এরকম হয় এবং তার মলিকুলার স্ট্রাকচার এরকম হয়। এটিস মাথা রাখবে। সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে ভালো করে বোঝো, সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে দেখছি আমরা বদ্ধ একটা জায়গা পাচ্ছি, অর্থাৎ কার্বন যেন ঘিরে রেখেছে এই জায়গাটাকে। এই জায়গার জন্য একে বলা হয় ক্লোজড রিং, বা হচ্ছে রিং বা বলয় বলা হয়, বলয় সিস্টেম বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। এই দেখো এখানে লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, পরিষ্কার লেখা আছে দেখো, যে বলয়ের আকারেও যুক্ত থাকতে দেখা যায়, এই যে, ঠিক আছে, এটাকে আমরা এই ফরম্যাটে ফেলছি। এবং উদাহরণস্বরূপ দেখো সাইক্লোহেক্সেন, মনে রাখবে সাইক্লোহেক্সেন এটা কিন্তু একটা সম্পৃক্ত বলয়যুক্ত একটা সাইক্লো সিস্টেম। ঠিক আছে, এর সামনে কি রাখা হয়? এটা কিন্তু আর হেক্সেন হলো না, এটা এবার সাইক্লোহেক্সেন হয়ে গেল। হেক্সেনের কিন্তু এটা হয় না, পয়েন্ট টু বি নোটেড। এই যে হেক্সেন বলছি না, ঠিক আছে, যে হেক্সেন বলছি, হেক্সেনের কিন্তু এটা নয়, এটা সাইক্লোহেক্সেনের। ঠিক আছে, হেক্সেনের এরকম নয়, হেক্সেনের এরকম নয়, এটা সাইক্লো, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। বাই চান্স লিখতে ভুলে গেলে তখন তোমার ধরে নেবে হয়তো হেক্সেনের, বাট এটা হেক্সেনের নয়, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। তোমরা যদি বলো হেক্সেনের কেমন হবে? হেক্সেনের এখানে দেখাই কোথায়, চলো দেখি ছোট্ট করে দেখিয়ে দিই হেক্সেনের কেমন হয়। দেখো হেক্সেন যদি আমরা আঁকি, এই জায়গাটা দেখাবো হেক্সেনের। ওকে চলো ওই জায়গাটা দেখিয়ে দিই হেক্সেনের, জাস্ট আ মিনিট। দেখো হেক্সেন হচ্ছে একটা অ্যালকেন, ঠিক আছে, তো হেক্সেনে কী থাকবে? 6টা কার্বন থাকবে। তো 1 2 3 4 5 অ্যান্ড 6, এই হচ্ছে হেক্সেন। ঠিক আছে, এবার দেখো এই হেক্সেনকে যদি আমরা দেখি, এই হেক্সেনটাকে এভাবে আঁকা যায়, বাট এটা হচ্ছে সাইক্লোহেক্সেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কী হয়ে যাচ্ছে? সাইক্লোহেক্সেন। ঠিক আছে, এটা কী হয়ে যাচ্ছে? সাইক্লোহেক্সেন। দেখো এই যে এইটা যেটা এঁকেছি, এর দেখতে পাচ্ছ এই কার্বন একটা এখানে রেখে দিয়েছে, তার মানে এখানে কটা হাইড্রোজেন আসতে পারে? টোটাল 3টে হাইড্রোজেন আসতে পারে। সিমিলারলি এই কার্বনটাকে 2টো খাইয়ে রেখে দিয়েছে, তো 2টো হাইড্রোজেন আসবে। এটারও সিমিলার তাই হবে। ঠিক আছে, সিমিলার এটারও দেখো তাই হবে। ঠিক আছে, সিমিলার এটারও দেখো তাই হবে। এটা ক্ষেত্রে কটা হবে? 3টে হবে। এটা ক্ষেত্রে কটা হবে? 3টে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হেক্সেন। আর এই হেক্সেনটাকে যখন আমরা এতে পরিণত করছি তখন এটা হয়ে যাচ্ছে সাইক্লোহেক্সেন। বলো ইয়েস অর নো, বলো, বুঝছো কি বুঝছো না বলো। এই হেক্সেনটাকে যখন আমি এখানে পরিণত করছি তখন সেটা কী হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে সাইক্লোহেক্সেন। বোঝা যাচ্ছে কি বললাম? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যে সাইক্লোহেক্সেনের ডট স্ট্রাকচারের গঠন কি তোমরা আঁকতে পারবে? এটা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে। নেক্সট বলছে সরল শাখাযুক্ত আর বলয়াকার গঠনযুক্ত যৌগগুলোর প্রত্যেকটা সম্পৃক্ত বা অসম্পৃক্ত প্রকৃতির হতে পারে। তোমরা এই যে সাইক্লোহেক্সেন দেখলে, এটা কিন্তু সম্পৃক্ত। সম্পৃক্ত কারণ কেন দেখতে পাচ্ছ? কারণ এটা হেক্সেন থেকে উৎপন্ন হচ্ছে, এবং এটা সম্পৃক্ত কারণ দেখতে পাচ্ছ প্রত্যেকটার মধ্যে সিঙ্গেল বলয় রয়েছে, সরি সিঙ্গেল বন্ড রয়েছে। আমরা জানি সম্পৃক্ত জৈব যৌগ যাকে অ্যালকেন বলছি, তার মধ্যে কি থাকে? সিঙ্গেল বন্ড থাকে। তুমি দেখতে পাচ্ছ কার্বন কার্বনের মধ্যে সব সিঙ্গেল বন্ড রয়েছে, কিন্তু এই বেনজিন পরমাণুটাকে খেয়াল করো, আমি বেনজিন অণুটাকে খেয়াল করো, বেনজিন অণুটাকে আমি নেক্সট পেজে আঁকছি তোমাদের জন্য, জাস্ট আ মিনিট। আচ্ছা, এটাকে আমি একটু বড় করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো বেনজিনের ক্ষেত্রে তোমরা দেখবে ডবল বন্ড পাচ্ছ, এবং মাথা রাখবে অল্টারনেটে পাচ্ছ, অর্থাৎ প্রথমে যদি ডবল বন্ড থাকে তারপর সিঙ্গেল বন্ড আসবে, তারপর আবার ডবল বন্ড আসবে, তারপর আবার সিঙ্গেল বন্ড আসবে, এবং আবার ডবল বন্ড এবং আবার সিঙ্গেল বন্ড আসবে। ঠিক আছে, মাথা রাখো, ক্লিয়ার হয়েছে আশা করি। তো এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে কতগুলো ডবল বন্ড কতগুলো সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে। দেখো এখানে ডবল বন্ড তৈরি হচ্ছে 3টে, মাথা রাখবে। ডবল বন্ড বেনজিনে কত তৈরি হয়? 3টে। আর সিঙ্গেল বন্ড বেনজিনে কটা তৈরি হয় জানো? 9টা তৈরি হয়। ঠিক আছে, দেখো ক্লিয়ার, গোনো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা,
টোটাল ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ড বেঞ্জিনে কটা থাকে এটা দিয়ে প্রশ্ন আসতে পারে, এই জন্য বলে দিলাম 9টা কিন্তু তোমাদের সিঙ্গেল বন্ড থাকে, 3টে কিন্তু তোমাদের ডবল বন্ড থাকে, এটা মনে রাখবে। বেঞ্জিনের সংকেত হচ্ছে এইটা C6H6, অর্থাৎ যতগুলো সি ততগুলো এইচ, যতগুলো সি ততগুলো এইচ। তোমরা বলতে পারবে যে অ্যালকিন, অ্যালকেন আর অ্যালকাইনে কোন জায়গায় আমরা যতগুলো সি ততগুলো এইচ পাই বেঞ্জিন ছাড়া? বেঞ্জিন কিন্তু অ্যালকিন বা অ্যালকাইন নয়, মাথা রাখবে। বেঞ্জিন একটা অ্যারোমেটিক যৌগ, বেঞ্জিনকে অ্যালকিন, অ্যালকেন বা অ্যালকাইনের মধ্যে রাখা হয় না, এর অনেক কারণ আছে, হায়ার কেমিস্ট্রিতে পড়ানো হয়, সেটা তোমাদের এখন আমি বলবো না। নেক্সট এখানে যেটা বলেছে যে সেটা হচ্ছে যে বেঞ্জিনের ফর্মুলা মাস মাথা রেখে পড়তে পারে কিন্তু। নেক্সট হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন যুক্ত এই সমস্ত জৈব যৌগকে আমরা হাইড্রোকার্বন বলি। আরে বাবা, এ তো আমরা পড়ে আসছি। নেক্সট কি বলছে, সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে অ্যালকেন বলা হয়, পড়া হয়ে গেছে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন যাদের একটি বা একাধিক দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলা হয়, পড়া হয়ে গেছে যে দ্বিবন্ধন মানেই অ্যালকিন, আর যাদের ত্রিবন্ধন থাকে তাদের আমরা কি বলি, অ্যালকাইন বলি। আমি সবসময় কী করি জানি, অ্যালকিনে দুটো দাগ দিয়ে রাখি, আর অ্যালকাইনে 3টে দাগ দিই, আর অ্যালকেনে একটা করে দাগ দিই, তাতে আমার মাথায় থেকে যায় যে এদের মধ্যে একবন্ধন আছে, এদের মধ্যে দ্বিবন্ধন, এদের মধ্যে ত্রিবন্ধন আছে। বোঝাতে পারলাম? এই যে অল্টারনেট ডবল রিং সিঙ্গেল রিং এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখো। বোঝাতে পারছি? চলো নেক্সট পরের স্লাইড। আচ্ছা, যারা পেড স্টুডেন্ট তারা কি করবে, তারা এই দুটোকে ভালো করে পড়ে নেবে। এই যে এনসিইআরটিটা রিভাইজ করলে তারপর তোমরা এই যে গঠন বলে একটা দেওয়া ছিল দেখো, পার্ট নম্বর 5 এবং পার্ট নম্বর 6, এই দুটোকে তোমরা প্লিজ একবার চেক করে নেবে, ঠিক আছে? এই দুটোতে তোমাদের হোমোলোগাস সিরিজ, ফাংশনাল গ্রুপ এবং এই বেঞ্জিনের ব্যাপারগুলো সব লেখা আছে এবং গঠন সম্পর্কে দারুণ করে আলোচনা করা আছে, ঠিক আছে? এই দুটো তোমরা চেক করে নেবে। আরেকটা জিনিস বলি, যারা এই পেড কোর্স নিতে চাইছো তারা 8670838797 এই নাম্বারে তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নাও, তোমাদেরকে যে কুপন কোড আছে সেটা দিয়ে দেওয়া হবে। এখনও আমাদের ছাড় 150তেই আছে, তোমরা চাইলে 150টাকে অ্যাভেল করতে পারবে। প্রচুর স্টুডেন্ট রিকোয়েস্ট করার কারণে এখনও ছাড় রেখে দেওয়া হয়েছে, কিন্তু এই ছাড় আর থাকবে বলে মনে হয় না, ঠিক আছে? অনেক দিন ধরে রয়েছে সে জায়গাতে, এতদিন ধরে কোনো অ্যাপের মধ্যে কোনো জিনিস এত দিন ধরে তো চলে না। যাই হোক, বাট আমাদের রাখা রয়েছে, তোমরা 150 ছাড় পাবে। সেই ছাড়টা অ্যাভেল করার জন্য তোমরা একবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। যারা হোয়াটসঅ্যাপ করেছো তাদেরকে বলে দিই তারা ধৈর্য ধরো। আমাদের যে যারা আছেন তারা কয়েকদিন ছিলেন না, ঠিক আছে? কয়েকজন অসুস্থও আছেন, যার ফলে আজকে থেকে আসা শুরু হয়েছে, তো তোমরা সবাই রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস, এটা কিন্তু কম্বো ব্যাচের ক্লাস, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টোটাল একসঙ্গে মিলে এই ক্লাসটা করানো হচ্ছে। এই ক্লাসটা তোমরা কিন্তু 150 টাকা ছাড়ে পেতে পারবে, ওকে? আর যারা পেড স্টুডেন্ট তারা এই দুটো ভিডিওকে দেখে নিও। আজকে তোমাদের রাত্রের দিকে আরেকটা ভিডিও আপলোড করে দেওয়া হবে, চাইলে তোমরা কালকে সকালে দেখে নিও। সেখানেও কিন্তু পার্ট 6 আছে, পার্ট 7 আপলোড করা হবে, সেখানে তোমরা আইসোমার সম্পর্কে পেয়ে যাবে এবং বাদবাকি ব্যাপারটা পেয়ে যাবে, ঠিক আছে? চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো, এতক্ষণ ধরে আমরা ফাংশনাল গ্রুপ শব্দটা বারবার বলছিলাম। কাকে বলা হয় ফাংশনাল গ্রুপ? দেখো, ফাংশনাল গ্রুপ হচ্ছে এমন কিছু গ্রুপ যেগুলো হাইড্রোজেনকে বের করে দিয়ে তুমি অ্যাড করে দিচ্ছ কার সাথে, হাইড্রোকার্বনের সাথে। যেমন তুমি যখন ক্লোরিন বা ব্রোমিনকে অ্যাড করছো তখন সেটাকে আমরা বলছি হ্যালো গ্রুপ। ক্লোরো বা ব্রোমো অ্যালকেনে পাওয়া যায়, ক্লোরো বা ব্রোমো অ্যালকেন হচ্ছে এর মধ্যে হ্যালো গ্রুপটা ঢুকে থাকে। কিভাবে? দেখো, তুমি যখনই মিথেনকে ধরো লিখছো, মিথেনের কী হয়, CH4 হয়, তুমি তার থেকে একটা হাইড্রোজেনকে বার করে দিলে, দিয়ে তার মধ্যে যদি একটা ক্লোরিনকে অ্যাড করে দাও, বা তার মধ্যে যদি এই ক্লোরিনের জায়গায় তুমি যদি একটা ব্রোমিনকে অ্যাড করে দাও, তাহলে এটা হয়ে গেল ক্লোরো, ঠিক আছে? ক্লোরোমিথেন, এটা কী হয়ে গেল, ক্লোরোমিথেন, বা এটা কী হয়ে গেল, ব্রোমোমিথেন, যদি ব্রোমিন অ্যাড করো। তাহলে এই যে Cl গ্রুপটা অ্যাড হচ্ছে, দেখো ক্লোরিনের মিথেনের অ্যাকচুয়াল ফর্মুলা কি, CH4, তুমি CH4 থেকে 4কে বাদ দিয়ে এটাকে 3 করে দিচ্ছ, মানে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিচ্ছ, আর তার জায়গাটা ক্লোরিন আর ব্রোমিনকে তুমি ইনপুট করে দিচ্ছ, ঠিক আছে? তো হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপক কেন বলা হয়েছে? হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করছো, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুকে বের করে দিচ্ছ, দিয়ে এই পরমাণুটাকে তুমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছ, সেটা এটাকে বলা হচ্ছে হাইড্রোজেনের প্রতিস্থাপক। তাদেরকে বলা হয় Cl বা ব্রোমিনকে অ্যাড করলে তাকে বলা হয় হ্যালো, ঠিক আছে? অর্থাৎ কার্যকরী মূলক এখানে কী হয়ে গেল, হ্যালো, ঠিক আছে? ফাংশনাল মূলক বা ফাংশন র্যাডিক্যাল কী হয়ে গেল, এখানে হ্যালো হয়ে গেল। নেক্সট দেখো, অক্সিজেন যখন তুমি জুড়ছো সেটা আইদার অ্যালকোহল হচ্ছে, অথবা অ্যালডিহাইড হচ্ছে, অথবা কিটোন হচ্ছে, অথবা কার্বক্সিলিক হচ্ছে। এই ব্যাপারটাকে মাথা রাখবে। অ্যালকোহল হলে তার মধ্যে OH-কে পাবে তুমি, অ্যালডিহাইড হলে তার মধ্যে CHO-কে পাবে তুমি, যেটা এইভাবে থাকে। কার্বনের সঙ্গে ডবল বন্ড, হ্যাঁ, কার্বনের সঙ্গে হাইড্রোজেনের যেটা বন্ধন সেটা সিঙ্গেল হয়, আর কার্বনের সঙ্গে অক্সিজেনের যে বন্ধন সেটা ডবল হয়। এভাবে দুটো দাগ দিলাম, ঠিক আছে, বেঁকে, ইচ্ছা করে যাতে কার্বন অক্সিজেন দূরে আছে তো এটা বোঝানোর জন্য। কার্বনের সাথে অক্সিজেনের সিঙ্গেল বন্ধন তৈরি হয়, কার্বনের সঙ্গে অক্সিজেনের ডবল বন্ধন তৈরি হয়, আর কার্বনের সঙ্গে হাইড্রোজেনের সিঙ্গেল বন্ধন তৈরি হবে, ঠিক আছে? কিটোনে আমরা এইটা পাবো, কি গ্রুপ পাই কিটোনে আমরা পাই CO গ্রুপ।
ঠিক আছে। আর কার্বক্সিলিকে আমরা পাই COOH গ্রুপ, এটাকে এইভাবেও লেখা যায় যেভাবে লেখা রয়েছে, বা এইভাবেও লেখা যায় COOH গ্রুপ। মনে রাখবে এই গ্রুপগুলো দিয়ে কিন্তু প্রশ্ন পড়ে। অ্যালডেহাইডে CHও পাওয়া যায়, কিটোনে CO পাওয়া যায়, কার্বক্সিলিকে COOH পাওয়া যায়। মাথায় রাখো, আজকে তোমাদের রাত্রিবেলায় বললাম যে পেড ভিডিওটা দেওয়া হবে, তার মধ্যে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আছে, ঠিক আছে। টোটাল ডিটেলস আলোচনা আছে, 1 ঘন্টার বেশি ভিডিও আছে জাস্ট এইগুলো নিয়ে। তো অ্যালকোহলকে আমরা কীভাবে লিখব, OH বলে লিখব, অ্যালডেহাইডকে কীভাবে লিখব, CHO বলে লিখব, আর কিটোনকে আমরা কী লিখব, CO বলে লিখবো। এবার একটা জিনিস দেখো, এর আরেকটা ব্যাপার আছে, সেটা এখানে বলে দিই। জানি না NCERT-তে গিভেন আছে কিনা এর পরবর্তীকালে, ঠিক আছে। আচ্ছা আমি একবার চেক করে নিই যে গিভেন আছে কিনা, তাহলে এখানে বলবো না, ওখানেই বলে দেবো। চলো আমি চেক করে দেখলাম যে এখানে আর কিছু দেওয়া নেই। দেখো শুধু NCERT পড়লে কিন্তু সিরিয়াসলি বলছি, শুধু যদি এইটুকুকে জানো তাহলে অসুবিধা হয়ে যায়। যেমন আমি তোমাদের এক্সট্রা কিছু লিখে দিচ্ছি, দেখো এগুলো জানা ইম্পর্টেন্ট। কী হবে দেখো, এই যে এখানে আমরা ক্লোরো, ব্রোমো, ঠিক আছে, আয়োডো ইত্যাদিকে পাবো, ঠিক আছে। ইত্যাদিগুলো লেখা থাকবে, ক্লোরো, ব্রোমো, আয়োডো ইত্যাদি লেখা থাকবে। ইত্যাদি যদি লেখা থাকে, বা তুমি ক্লোরো যদি পাও, ঠিক আছে, ক্লোরাইড যদি পাও, ক্লোরো খালি নয়, তুমি ক্লোরাইডকেও পাবে, তুমি ব্রোমাইডকেও পাবে, ক্লোরাইড, ব্রোমাইড, ঠিক আছে, ব্রোমাইড ইত্যাদিকে পাবে। এই ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড ইত্যাদি পাবে। আয়োডো, ব্রোমো, ক্লোরো তো পাবেই, তাছাড়া কী পাবে, ব্রোমাইডকে পাবে, ক্লোরাইডকে পাবে, আয়োডাইডকে পাবে। এই সমস্ত যদি থাকে এবং সেটা যদি জৈব রসায়ন হয়, বুঝবে সেটা হ্যালো গ্রুপের অন্তর্ভুক্ত, এবং এটাকে বলা হয় হ্যালো অ্যালকেন। এটাকে কি বলা হয়, হ্যালো, এই যে হ্যালো আর অ্যালকেন, এটাকে কি বলা হয়, হ্যালো অ্যালকেন। পয়েন্ট টু বি নোটেড, কী বলা হয় এটাকে, হ্যালো অ্যালকেন, ঠিক আছে। অক্সিজেন যখন অ্যাড হচ্ছে, তোমাদের মনে আছে হয়তো একটু আগে আমরা বলছিলাম যে শুধুমাত্র হাইড্রোজেন নয়, সালফার অ্যাড হতে পারে, অক্সিজেন অ্যাড হতে পারে, তারপর তোমাদের অ্যাড হতে পারে এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি অ্যাড হতে পারে, নাইট্রোজেন অ্যাড হতে পারে। সালফার আর নাইট্রোজেনকে হায়ার ক্লাসে পড়ানো হয়, সেটা নিয়ে তোমাদের নেই, ঠিক আছে, কিন্তু অক্সিজেন আর ক্লোরিন, ব্রোমিন নিয়ে এখানে হালকা করে আইডিয়া আছে। দেখো জৈব রসায়ন একটা সমুদ্র নয়, মহাসমুদ্র। তার মধ্যে এটা যেটা আছে সেটা হচ্ছে খানার খন্দ, ঠিক আছে। রাস্তায় চলো না, যেরকম ডিপ ছোটো একটা গর্তের মধ্যে জল থাকে, এটা হচ্ছে সেই রকম গর্তের মধ্যে জল বেসিক্যালি। জৈব রসায়ন হচ্ছে মহাসমুদ্র। তাকে যদি ওই মহাসমুদ্রের মধ্যে এইটুকু পাটকে দিয়ে ফেলো না, খুঁজে পাবে না তুমি, ঠিক আছে, অ্যাটমের থেকেও ছোটো হয়ে যাবে। এটা বুঝতে পারলাম। তো তোমাদের কিছুই নেই বেসিক্যালি জৈব রসায়নে, খুব মানে একটা কী বলবো, সেই অনুবীক্ষণিক কিছু একটা আছে, তো সেটুকু যতটা পারো ততটা পড়ো। দেখো অ্যালকোহলের ক্ষেত্রে মনে রাখবে, আমরা এর পাশে, এই যে অ্যালকোহল, এর পাশে আমরা কী পাই, আমরা আলকে পাই। কী পাই আমরা, আল, ঠিক আছে। অ্যালকোহলে আমরা কী পাই, আমরা আলকে পাই। ওকে জাস্ট এ মিনিট, অ্যাল নয় ওলকে পাই, আমরা অ্যালকোহল বলছি না, সরি। এখানে আমরা পাই ওল, OL, লাস্টে আমরা কী পাই, অল, ঠিক আছে, OLকে পাই। ওল কচু খাও, ওলকে পাই, ঠিক আছে। এই অ্যালডেহাইডে আমরা আলকে পাই, ঠিক আছে। অ্যালডেহাইডে আমরা কাকে পাই, আল, ঠিক আছে। অ্যালডেহাইডে আমরা কাকে পাই, আল, ঠিক আছে। ALকে পাবো, ঠিক আছে, অ্যালডেহাইডে। কিটোনে আমরা কী পাবো, নোনকে পাবো, NONE, নোন। কিটোনে আমরা কাকে পাবো, নোনকে পাবো, ঠিক আছে। আর কার্বক্সিলিকে আমরা অ্যাসিডকে পাবো বা ওইককে পাবো। এই যে অ্যাসিড, ঠিক আছে, এই কার্বক্সিলিকে তুমি অ্যাসিড লেখাটা দেখতে পাবে, আর ওইক, ঠিক আছে, ওইক শব্দটা পাবে। কী শব্দ পাবে, উল্টো লিখলাম, জাস্ট এ মিনিট। ওইক, OIC কাকে পাবে, OIC, এই ওইক কথাটা পাবে, ঠিক আছে। ওইক কথাটা তোমরা পাবে, বোঝাতে পারলাম। এই ওইক শব্দটা তোমরা এখানে পেতে পারবে। এগুলো সব দেখে রাখো, ওকে, ইম্পর্টেন্ট খুব, এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি দেখছি চার্টে আছে কি না। আর একটা জিনিস মনে রাখবে, তুমি যখন হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে অন্য কোনো পরমাণুকে নিয়ে আসছো, তখন তাদেরকে বলা হয় হেটেরো, ঠিক আছে। এই যে হেটেরো পরমাণু, তাদেরকে কি বলা হয়, হেটেরো পরমাণু। অর্থাৎ ক্লোরিন এখানে একটা হেটেরো পরমাণু, ঠিক আছে, ব্রোমিন এখানে একটা হেটেরো পরমাণু, অক্সিজেন এখানে একটা হেটেরো পরমাণু। যখন তুমি কী করছো, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনকে বাদ দিয়ে অন্য কিছুকে ঢুকিয়ে দিচ্ছ, তখন সেটা হয়ে যাচ্ছে হেটেরো পরমাণু। এটা মনে রাখবে, ঠিক আছে। এবার জিনিস মাথা রাখবে যে এই কার্বন শৃঙ্খলটার দৈর্ঘ্য যত বড়ই হোক না কেন, এদের মূলক কার্যকারী হোক না কেন, এদের কার্যকারী মূলক বলা হয়। নেক্সট হচ্ছে বলছে গুরুত্বপূর্ণ কার্যকারী মূলক মুক্ত যোজ্যতা যৌগগুলো একটা রেখার মাধ্যমে দেখানো হয়েছে কার্যকারী, হ্যাঁ ওই জাস্ট এইগুলোকে বলা হয়েছে, ঠিক আছে। এইগুলোকে জাস্ট দেখানো হয়েছে, ক্লিয়ার হয়েছে। এবং এরা মুক্ত যোজ্যতার সাহায্যে কার্বন শৃঙ্খলের সাথে কিন্তু যুক্ত থাকে। এরা মনে রাখবে, এরা মুক্ত যোজ্যতা, ঠিক ওপেন ভ্যালেন্সি বলা হয়, ওপেন ভ্যালেন্সি দিয়ে কিন্তু এরা কার্বনের সাথে যুক্ত থাকে, এটা একটু মনে রাখবে। ওকে চলো নেক্সট স্লাইড। আচ্ছা এই হচ্ছে তোমাদের সেই উপসর্গগুলো দেওয়া আছে, যেটা দিয়ে রেল প্রশ্ন ব্যাপকভাবে দেয়। দেখো হ্যালো অ্যালকেন কোনগুলো,
ক্লোরো, ব্রোমো, এছাড়াও ক্লোরাইড, ব্রোমাইড যেমন বললাম সেগুলোও কিন্তু লেখা থাকে। যেমন হচ্ছে ক্লোরোপ্রোপেন, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কার্বন ছিল, আর এই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি ছিল হচ্ছে হাইড্রোজেন। যে হাইড্রোজেনকে কী করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে এবং তার জায়গায় কাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দেখো একটা ক্লোরিনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রোপেনের যে সংকেত, প্রোপেনের যে স্ট্রাকচার, তার মধ্যে জাস্ট একটা হাইড্রোজেনকে বের করে দিয়ে ক্লোরিনকে ইনক্লুড করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে অ্যালকোহল। দেখো ঠিক আছে, অ্যালকোহল আমি কি বললাম, ওল বা অল, এটা এনসিইআরটি লিখেছে অল, তো তোমরা অল লিখবে। তো ও এল, ঠিক আছে, ও এল, এইটা মাথা রাখবে, ইংলিশটাও কিন্তু মাথা রাখবে। অনেক সময় হয়তো দেখা গেল ওয়েল করে দিয়েছে, তোমরা অল পড়ে গেছো, কিন্তু এই ইংলিশটা দেখলে বুঝতে পারবে ওটা অ্যাকচুয়ালি সেম। ঠিক আছে, তো ও এল এইটা কিন্তু লেখা থাকে। যেমন প্রোপানল, যেমন কি, যেমন প্রোপানল দেখতে পাচ্ছ। এখানে কি হচ্ছে, ওএইচকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। কেন আমরা জানি, কারণ অ্যালকোহল মানে হচ্ছে ওএইচ, অ্যালকোহলের মধ্যে কি থাকবে, ওএইচ থাকবে। দেখো এর মধ্যে ওএইচ থাকে। ঠিক আছে, এর যে সংকেত হয়, ক্লোরোপ্রোপেনের যে সংকেত হয়, সেটা তোমাদের হয় C3। ঠিক আছে, এইচ, দেখো এখানে কটা এইচ আছে, তিনটে, ছটা আর 7টা, C3H7Cl, এটা হচ্ছে ক্লোরোপ্রোপেনের সংকেত হয়। এটা হচ্ছে কম্প্যাক্ট ফর্মুলা, এর মলিকুলার ফর্মুলা লিখলে আলাদা হবে। এর মলিকুলার ফর্মুলা কী হবে তখন তোমাদের হবে, আচ্ছা এই পাশে আস্তে আস্তে লিখে দিচ্ছি একটু পরে। ব্রোমোপ্রোপেন, দেখো ব্রোমোপ্রোপেনের ক্ষেত্রে কী করবো, এটা তোমাদের কী হবে, C3H7Br, এই আমরা লিখবো C3H7Br। ঠিক আছে, আচ্ছা প্রোপানলের ক্ষেত্রে কী হবে, প্রোপানলের ক্ষেত্রে দেখো এখানে কী আছে, C3H7OH। ঠিক আছে, সিমিলার, আগের বারের মতো এবারের মতো সিমিলার, এখানে বিআর ঢোকানো হয়েছে, এখানে জাস্ট ওএইচ ঢোকানো হয়েছে, ঢুকিয়ে সংকেতটাকে জাস্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তিনটে কার্বন আছে, কারণ প্রপ মানে তিনটে। ঠিক আছে, এখানে দেখো প্রপ ছিল, প্রোপেন মানে প্রপ, তো তিনটে, হাইড্রোজেন 7টা, ব্রোমিন ঢুকে গেছে। ঠিক আছে, সিমিলার এখানেও করা হয়েছে, দেখো অ্যালকেন থেকে একটা করে এইচকে বাদ দেওয়া হয়েছে, তার জায়গায় ওএইচকে ইনক্লুড করানো হয়েছে। ঠিক আছে, কিন্তু প্রোপান্যাল, প্রোপান্যালের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, বলে দিচ্ছি। দেখো এখানে এটা হচ্ছে এএল, মনে রাখবে এটা এএল, আর তোমরা বাংলাতে মনে রাখতে পারো অ্যাল বা আল হয়। ঠিক আছে, তো দেখো প্রোপান্যাল যেটা, ঠিক আছে, প্রোপান্যাল, নল আর ন্যাল, এটা মাথা রাখবে। এক্ষেত্রে কি হয়, দেখো তিনটে কার্বন আছে। ঠিক আছে, হাইড্রোজেন কটা থাকবে, দেখতে পাচ্ছ হাইড্রোজেন এখানে থাকবে 6টা, এবং তার সঙ্গে একটা ও অ্যাড হচ্ছে, দেখো C3H6O, দেখো 3 আর 3 6 আর ও। ঠিক আছে, এটা হচ্ছে প্রোপানল, এটা কার, অ্যালডিহাইড। অ্যালডিহাইডে কী থাকে আমরা জানি, অ্যালডিহাইডে তোমাদের থাকে CHO গ্রুপ। ঠিক আছে, কী থাকে, CHO, মনে রাখবে অ্যালডিহাইডে কিন্তু CHO গ্রুপ থাকে। ঠিক আছে, এবং CHO গ্রুপকে অন্যভাবে লেখা যায়, এটা হচ্ছে সিম্পলেস্টভাবে আমি লিখলাম। এবার দেখো এই যে তোমাদের ভালো করে বুঝবে এর মলিকুলার ফর্মুলা কী হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে কটা কার্বন আছে, দেখতে পাচ্ছ তিনটে কার্বন আছে, প্রথমটার সঙ্গে কিন্তু CH3 করা আছে। দেখো প্রথমটার সঙ্গে কি করা আছে, এখানে লিখলে ধরবে না, জাস্ট আ মিনিট। কাজ করছি আমি, করছি এটা, সেটা হচ্ছে এই পাশে লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো কটা কার্বন আছে, তিনটে কার্বন আছে, তার মধ্যে প্রথম কার্বনের সঙ্গে দেখো CH3 লেখ করা আছে, দেখো H তিনটে আছে, তারপরে কার্বনের সঙ্গে দেখো CH2 করা আছে, তারপরের সাথে দেখো CH2 করা আছে, আর দেখো একটা Cl অ্যাড হচ্ছে। এইটা হচ্ছে আমাদের ক্লোরোপ্রোপেনের সংকেত হবে। ক্লোরোব্রোমিন মানে ব্রোমোপ্রোপেন কী হবে, দেখো CH3 হবে, তারপর কী হবে CH2 আছে, তারপর কী আছে CH2 আছে, আর তারপর দেখো একটা বিআর আছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্রোমোপ্রোপেনের সংকেত হবে। এবং মলিকুলার ফর্মুলা এগুলো হচ্ছে কমপ্লেক্স, এগুলো মলিকুলার। এটাতে কী হবে, দেখো CH3 আছে। ঠিক আছে, তারপর কী আছে CH2 আছে, তারপর কী আছে CH2 আছে, তার সঙ্গে একটা OH আছে। তো সিম্পলি দেখতে পাচ্ছ আগের বারের মতনই এটা, দেখো CH3 CH2 CH2 OH, এটা CH3 CH2 CH2 Cl, আর কিছু না জাস্ট। ঠিক আছে, নেক্সট এইখানে এসো, এখানে কী হচ্ছে দেখো CH3 আছে, দেখো এটা CH3 আছে, তারপর কী আছে CH2 আছে, এটার সঙ্গে একটু ম্যাচ আলাদা হবে, CHO আছে। আমি তোমাদের কী বলেছিলাম, লাস্টে CHO থাকবে, এই দেখো CHO দেখতে পাচ্ছ, CHO, এই দেখো, এবং অক্সিজেন আর কার্বনের মধ্যে কিন্তু ডবল বন্ড থাকবে। তো CH3 CH2 CHO, CH3 CH2 CHO। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। আচ্ছা নেক্সট পরেরটা চলো। নেক্সট দেখো আমরা যদি কিটোনকে দেখি, কিটোনের ক্ষেত্রে আমি তোমাদের কী বলেছিলাম, নোন থাকে। ঠিক আছে, এখানে বলেছে ONE থাকছে, সেটাও বললে চলবে, ওন বা নোন থাকে। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ফর্মুলা হচ্ছে তোমাদের এইটা হবে, অর্থাৎ এখানে খেয়াল করো প্রোপানোন, এটা খেয়াল করো, এটা কি, এটা হচ্ছে প্রোপানোন, নোন থাকবে। ঠিক আছে, তো এটাকে ONE দিয়ে বলেছে, ওন, এই নোনকে ভাঙলে ওন বেরিয়ে আসে, সেটাই বলেছে। এখানে দেখো কী হয়েছে, CH3 দেখতে পাচ্ছ, তারপর কি দেখবে, তারপর তুমি দেখবে একটা CO থাকছে, তারপর দেখবে তুমি CH3 থাকছে। মনে রাখবে এক্ষেত্রে কিন্তু CO গ্রুপটা লাস্টে না বসে মাঝখানে বসে। দেখো CH3 CO CH3, এর কম্প্যাক্ট ফর্মুলা কী হবে, তিনটে কার্বন আছে।
ঠিক আছে। আর তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হাইড্রোজেন থাকবে, আর কি থাকবে, একটা ও থাকবে। ঠিক আছে, CH3H6O। দেখো সি তিনটে, ঠিক আছে, হাইড্রোজেন কটা, একটা দুটো তিনটে, আর তুমি কি দেখতে পাচ্ছ, একটা ও আছে। ঠিক আছে, এই নেক্সট হচ্ছে প্রোপানোইক অ্যাসিড, এটা হচ্ছে ওইক থাকবে, এই দেখো ওইক, কি বলেছিলাম আমি, ওইক থাকবে, দেখো এখানে ওইক লেখা আছে। প্রোপানোইক অ্যাসিডের সংকেত কী হচ্ছে, যদি আমি নর্মাল ফর্মুলা মানে কমপ্লেক্স ফর্মুলা না লিখে নর্মাল ফর্মুলা লিখি তাহলে কী হবে, CH3 আছে, দেখো এখানে CH2 আছে, আর কি আছে, CO আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে CO, এই যে দেখতে পাচ্ছ এখানে CO আছে, আর কি আছে, COOH। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ লাস্টে একটা COOH থাকে। তোমাদের বলেছিলাম যে প্রোপানোইক অ্যাসিডের ক্ষেত্রে, কিটোনের ক্ষেত্রে কী থাকে, আমি বলেছিলাম কি, কিটোনের ক্ষেত্রে তোমাদের থাকে CO। ঠিক আছে, আর কার্বক্সিলিকের ক্ষেত্রে কী থাকে আমরা জানি, COOH থাকবে। ঠিক আছে, এদিকে তো কোনো কিছু থাকবে না, কারণ দেখো এই COOHটা না তোমাদের লাস্টে গিয়ে বসে। ঠিক আছে, সুতরাং এদিকে আর আমাদের এই যে একটা দিলাম এটা দেওয়ার কোনো দরকার নেই আমাদের, বোঝাতে পারছি আমি? আচ্ছা, এই দিকে দিলে বেটার আসবে। আচ্ছা, অ্যালকিন তোমরা তো জানো, অ্যালকিন ইন দিয়ে লেখা হয়, অ্যালকাইনকে আইন দিয়ে লেখা হয়, সেগুলো তোমরা জানো, প্রোপিন প্রোপাইন এগুলো তো তোমাদের পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, এই কার্বক্সিলিক পর্যন্ত ভেরি ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এর ফর্মুলাটা লিখে দিই, এর কী হবে, দেখো তিনটে আছে তো C3, হাইড্রোজেন কটা আছে দেখো 3 আর 2 5, আর একে কত হবে তোমাদের 6, আর দেখো আর একটা আছে তোমাদের ও। তাহলে দেখতে পাচ্ছ কি এই দুটোর ফর্মুলা সেম কিন্তু গঠন আলাদা। ক্লিয়ারলি ভালো করে দেখো, ফর্মুলা সেম বাট গঠন কী হচ্ছে তোমাদের আলাদা হয়ে যাচ্ছে, বোঝাতে পারছি আমি? দেখো ওপরেরটাও সেম, নিচেরটাও সেম, C3H6O, এটা দেখো C3H6O, কিন্তু এটাকে এইভাবে লেখা হয় না, COOH থাকতেই হবে। ঠিক আছে, একে লাস্টে কী থাকে, COOH কথাটা রাখতে হয়, এই যে COOH এই কথাটা তোমাদের রাখতে হয়, বোঝাতে পারছি আমি? এটাকে এইভাবেও লেখা যায়। হলো, ক্লিয়ার হলো? দেখো একটা জিনিস, যেহেতু এই যে কিটোন, ঠিক আছে, আর কার্বক্সিলিকের সংকেত যদি কমপ্লেক্স ফরম্যাটে আনি ওটা একরকম হয়ে যায়, সেহেতু এটাকে নর্মালি কীভাবে লেখা হয় জানো, C2H5COOH। এই সি থেকে, এই যে তিনটে সি থেকে একটা সি এখানে বার করে দেওয়া হয়, আর এই যে তোমাদের ও আছে, ঠিক আছে, এই যে এটা তোমাদের O2 হয়ে যাবে বেসিক্যালি, ডবল ও আছে। ঠিক আছে, এই যে এই দেখো ডবল ও আছে না, সো O2 আসবে এখানে। ঠিক আছে, এটা O2 চলে আসবে। এই যে তোমাদের ডবল ও, দেখো খানিকটা একরকম লাগছে না দেখতে, এই একরকমটাকে বাদ দেওয়ার জন্য এইভাবে লেখা হয়। তোমরা বলবে স্যার এখানে তো ও আছে, এখানে ডবল মানে O2 আছে, সেটা ওকে, তার জন্য কোনো প্রবলেম না, কিন্তু নর্মালি এইভাবে লেখা হয় না, লেখা হয় এইভাবে C2H5COOH। কেন? কারণ এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে দেখানোর জন্য, কারণ আমরা জানি যে কার্বক্সিলিকের ক্ষেত্রে এই ব্যাপারটা থাকতে হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি? সে এইভাবে কিন্তু লেখা হয়। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, এই হচ্ছে তোমাদের পুরো ব্যাপারটা আমি তোমাদের পড়ালাম। নেক্সট দিন আমি তোমাদের কিন্তু আনবো হচ্ছে হোমোলোগাস সিরিজটা একবার বলে দেবো, আর দিয়ে কিন্তু কোশ্চেন করাবো। টোটাল তোমরা 50 কোশ্চেন্স, 50 থেকে 60 কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ার সমেত, অর্থাৎ যে 2022-এ যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়েছে সেটা সমেত তোমরা এখানে কিন্তু কোশ্চেন্স পাবে। ওকে, থ্যাংক ইউ। যারা পেড কোর্স জয়েন করতে চাইছো করতে পারো, যে নাম্বারটা বলেছিলাম ওই নাম্বারে তোমরা একবার জয়েন মানে কথা বলে নিও, তাহলে ছাড়ের যে কুপন সেটা পেয়ে যাবে। এমনিতে কুপন যেটা আছে সেটা হচ্ছে 66 আছে। ঠিক আছে, কারোর সঙ্গে কথাও বলতে হবে না, ইনফ্যাক্ট 66 এই কুপন তোমরা ইউজ করো, পেমেন্ট করার আগে 66 কুপন ইউজ করবে, অ্যাপ্লাই কুপন অপশানে গিয়ে, তাহলে তোমরা 150 টাকা ছাড় পেয়ে যাবে। অ্যাপ ডাউনলোড করে নাও, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং তোমাদের যে ফার্স্ট কমেন্ট আছে তাতে গিভেন আছে।